এই কোর্সে মোস্টলি নাম্বার থিওরির পার্টটাই বেশি। Around 60% of the whole course is based on number theory as well as its application to cryptography. তো ক্রিপ্টোগ্রাফির নাম্বার থিওরেটিক যে পার্টটা আছে তার কিছুটা অংশ আমরা এই কোর্সে দেখব। আর মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে প্রিলিমিনারি নাম্বার থিওরি। তো আমরা অলরেডি 3টে ক্লাস এই সাবজেক্টের হয়ে গেছে। 3টে ক্লাসের মোস্টলি আমরা যেটা দেখেছি যে নাম্বার থিওরির কিছু হিস্ট্রি, মোস্টলি প্রাইম নাম্বারসের। এছাড়াও নাম্বার থিওরির কিছু সেলিব্রেটেড রেজাল্টস, ফর এক্সাম্পল ফার্মাস লাস্ট থিওরেম এবং তার প্রুফের যে হিস্ট্রিটা, প্রুফটা অবশ্যই দেখিনি, কিন্তু প্রুফের হিস্ট্রি বা ইন্ডিভিজুয়াল যে আহ, মহান ম্যাথামেটিশিয়ানরা, ফর এক্সাম্পল ফার্মাট বা অয়লার, এদের সম্পর্কে কিছুটা জেনেছি। এছাড়াও লাস্ট দুটো ক্লাস যেটা নিয়ে আমরা বেশ খানিকটা ডিসকাস করেছি যে বেশ কিছু ওপেন প্রবলেমস মানে বা যেগুলো কনজেকচার, যেগুলো এখনো প্রুফ করা যায়নি, যেগুলো বোঝা খুব সহজ, একজন ক্লাস 5-এর স্টুডেন্টও অবলীলাক্রমে সেই জিনিসটা বুঝতে পারে, কিন্তু সেইটার যখন প্রুফের জায়গায় যায় সেটা কিন্তু আজকের যুগের তাবড় বড় বড় ম্যাথামেটিশিয়ানরাও সেটা কিন্তু প্রুফ করতে পারেনি। তো এই ধরনের বেশ কিছু ওপেন ইস্যুস, ওপেন প্রবলেমস গুলো নিয়ে আমরা ডিল করেছি, যেগুলো বোঝা খুব সহজ, কিন্তু যেটাকে সলভ করাটা এখনো অবধি ম্যাথামেটিশিয়ানদের কাছে সম্ভব হয়নি। কম্পিউটারে যতদূর অবধি যাওয়া গেছে, গিয়ে দেখা গেছে রেজাল্টস গুলো সঠিক, কিন্তু তার কোনো ফর্মাল প্রুফ এখনো অবধি পাওয়া যায়নি। সো এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে আমরা বিভিন্ন নাম্বার থিওরি হলেও আমরা যেটা মোস্টলি দেখবো সেটা হচ্ছে যে নাম্বার থিওরির সঙ্গে অন্য সাবজেক্টের কিছু রিলেশন। ফর এক্সাম্পল, নাম্বার থিওরির সঙ্গে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ওতপ্রোতভাবে জড়িত। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজকের ক্লাসেই আমরা দেখবো যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ইউজ করে আমরা নাম্বার থিওরির বিভিন্ন রেজাল্টস গুলো প্রুফ করব। আগের দিনের ক্লাসে আমরা দেখেছি রিয়েল অ্যানালিসিস, ফর এক্সাম্পল সিরিজ, সিকোয়েন্স, এইগুলো ইউজ করে আমরা কিন্তু বেশ কিছু রেজাল্টস প্রুফ করেছি। ফর এক্সাম্পল, দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এটা প্রুফ করতে এক ধরনের অনেক রকম টেকনিক ইউজ করা যেতে পারে, কিন্তু আমরা যে মেথডটা আগের দিন দেখেছিলাম, যেটা একটা ইনটিউটিভ প্রুফ, যেটা অয়লার দিয়েছিলেন, সেই ইনটিউটিভ প্রুফটা দেখেছিলাম, যেখানে দেখেছিলাম খুব সুন্দরভাবে একটা ডাইভারজেন্ট সিরিজকে ইউজ করে দেখানো হয়েছিল কিভাবে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস। শুধু তাই নয়, আগের দিন আমরা এটাও দেখেছিলাম যদি একটা সিরিজ তৈরি করা যায় যে 1/p, যেখানে পি হচ্ছে একটা প্রাইম নাম্বার এবং পিটাকে যদি ওভার অল প্রাইম নাম্বার ভ্যারি করাই, সেই যে সিরিজটা তৈরি হয় সেটাও কিন্তু একটা ডাইভারজেন্ট সিরিজ হয়। ফর এক্সাম্পল, 1/n, যদি এনটাকে ভ্যারি করাই ওভার এন মানে ন্যাচারাল নাম্বারস, তাহলেও আমরা জানি সেই সিরিজটা ডাইভারজেন্ট। কিন্তু যদি 1/p করে দিই, সেটাও কিন্তু ডাইভারজেন্ট। ওয়ারাজ আমরা দেখেছি টুইন প্রাইমস, যদি নিচে যদি ডিনোমিনেটরে টুইন প্রাইমস গুলো রাখি, আশ্চর্যজনকভাবে আগের দিন আমি বলেছিলাম রেজাল্টটা যে সেইটা কিন্তু একটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যায়। তো 1/p, যেখানে p ভ্যারিজ ওভার অল পেয়ার অফ টুইন প্রাইমস, মানে ফর এক্সাম্পল ধরো 1/3 প্লাস 1/5 প্লাস 1/11 প্লাস 1/13 প্লাস 1/17 প্লাস 1/19, এইভাবে যে টুইন প্রাইমস পেয়ার গুলোকে যদি পরপর নিই, এই যে সিরিজটা তৈরি হয়, এই সিরিজটা কিন্তু একটা ডাইভারজেন্ট সিরিজ, এবং এই রেজাল্টটা আমি আগের দিন তোমাদের দেখতে বলেছিলাম। তো এই ক্লাসে আমাদের মূল যে বিষয়টা থাকে সেটা মোস্টলি হচ্ছে একটা নাম্বার থিওরি রিলেটেড জিনিস, এবং শেষে আমরা যেটা করি, প্রত্যেক দিনই করেছি, হয়তো আগের রেকর্ডিং গুলোই নেই, তবে সেই জন্য আমি ঠিক করেছি যে আজকে হয়তো রেকর্ডিং এর মধ্যেই রাখবো, যে একটা করে প্রবলেম, যে প্রবলেমটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রিলেটেড হতে পারে বা নাম্বার থিওরি রিলেটেড হতে পারে বা অ্যানালিসিস রিলেটেড হতে পারে, যে প্রবলেমটা বিভিন্ন ইনস্টিটিউটের পরীক্ষায়, ইন্টারভিউতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হয়তো আমরা রেজাল্ট গুলোকে জানি কিন্তু এক্স্যাক্টলি সেইভাবে জানি না। তো সেই ধরনের জিনিস নিয়েই মোস্টলি ডিল করব। তো আজকে বেশ কিছু হয়তো আমরা প্রবলেম সলভ করার টেকনিক করব, হয়তো অনেকেই এই টেকনিক গুলো জানো। যারা জানো ভালো, যারা তারা ক্লাসে ইন্টারঅ্যাক্ট করবে, যারা জানো না তারা শিখে ইন্টারঅ্যাক্ট করবে। তো মেন উদ্দেশ্য হলো ক্লাসের কিন্তু ইন্টারাকশন, যদি ইন্টারঅ্যাক্ট না করো তাহলে কিন্তু লাভ হবে না। আচ্ছা, সো আজকে আমরা ধরো যে ধরনের প্রবলেম গুলো নিয়ে দেখতে চাই, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিই।
তাহলে বুঝতে পারবে যে আমরা আজকে কি করতে চলেছি। স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা আমরা যে ধরনের জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে যে ধরো এই ধরনের অঙ্ক। ধরো আমি একটা নাম্বার নিলাম 17 টু দি পাওয়ার 17 এটা যথেষ্ট একটা বড় নম্বর। তো আমি দেখতে চাইছি এই 17 টু দি পাওয়ার 17 ইউনিট প্লেসে কে আছে, মানে ইউনিট প্লেস অফ ইউনিট প্লেস অফ 17 টু দি পাওয়ার 17 বা আমি যদি 19 টু দি পাওয়ার 19 বলি, তাহলে তার ইউনিট প্লেসে কে আছে সেইটা দেখার চেষ্টা করছি। এটা এক ধরনের অঙ্ক হতে পারে। বা আমি ধরো কিছু নাম্বার দিয়েছি, দিয়ে বলছি সেটাকে ডিভাইড করলে কি হতে পারে। ফর এক্সাম্পল ধরা যাক, আমি বললাম যে ধরা যাক 101 যদি 1000 করি, সেইটাকে যদি আমি ডিভাইড করি 2500 দিয়ে, ধরো এই নাম্বারটাকে 2500 দিয়ে ডিভাইড করলাম, তাহলে তার রিমাইন্ডার কত হবে? সো হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? এবং এই ধরনের অঙ্ক নেট, গেট বা জ্যাম এই ধরনের পরীক্ষায় কিন্তু বিভিন্ন সময় আসে। আইএসআই এর পরীক্ষা বা এনবিএচএম এর পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক দেখা যায়। আচ্ছা, নেক্সট আরেক ধরনের দেখবো, সেটা হচ্ছে আমরা অয়েলার ফাইভ ফাংশনের নাম নিশ্চয়ই শুনেছি, এতদিন অ্যালজেব্রা পড়েছো। তো ইউ অল নো অয়েলার ফাইভ ফাংশন। সো হোয়াট ইজ অয়েলার ফাইভ ফাংশন? সো এটা একটা পজিটিভ এন এর ওপর ডিফাইন করা হয়, যেখানে এন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে দিস ইজ নাথিং বাট, কেউ একজন বলো তো এটা কাকে বলে অয়েলার ফাইভ ফাংশন? কেউ একজন বলো, শুনি একটু। তো হোয়াট ইজ অয়েলার ফাইভ ফাংশন? So number of primes less than or equal to n is স্যার নাম্বার অফ theta phi of n. নাম্বার কোপ্রাইম উইথ এন এর সঙ্গে কোপ্রাইম হ্যাঁ, যতগুলো n এর সাথে সংখ্যা আছে এন এর coprime থেকে ছোট। এন এর থেকে ছোট যতগুলো, আচ্ছা যা বললে আমি সেটাই লিখি। তাহলে ইংরেজিতে যদি লিখি নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লিখবো। হ্যাঁ পজিটিভ। এটা দেখো বাদ দিয়েছিলে কিন্তু, নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান n and relatively prime to n. ব্যাস এইটুকুনি বললেই হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দ্য নাম্বার অফ প্রাইম স্ট্রিক্টলি লেস দ্যান n and relatively prime to n, এটা হচ্ছে ডেফিনেশন দেয়া গেল। আচ্ছা এবার আমি যদি প্রশ্ন করি, তাহলে ফাই অফ 1 এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাই অফ 1? আচ্ছা, যে বলেছিলে ডেফিনেশনটা কে বলেছিলে? কল্প বলেছিলে নাকি? স্যার আমি হ্যাঁ, বললাম। তো তুমি এবার বলো, তুমি তো হ্যাঁ। ডেফিনেশনটা দিলে। এবার ফাই অফ 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে ঠিক আছে ডিফাইন্ড ফাংশনটা, তাহলে ফাই অফ 1 এর ভ্যালু কত? এক মিনিট স্যার, ফাই অফ 1 তো 1 তোমার হবে ডেফিনেশন থেকে কি বোঝা যাচ্ছে? কিন্তু এই ডেফিনেশন অনুযায়ী এখানে না, আমার ডেফিনেশন অনুযায়ী 0 হচ্ছে। ওটা নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান ইকুয়াল টু n হবে। গুড। তাহলে দেখো যে ডেফিনেশনটা তুমি দিলে, এক্সেপ্ট ফর 1 সবার জন্য কিন্তু হ্যাঁ আমার আসলে মাথায় সত্যি। হ্যাঁ, এক্সেপ্ট ফর 1 সবার জন্য সত্যি। ফলে আমরা যখন জিনিসগুলোকে ফর্মালি ডিফাইন করব, তখন কিন্তু সবকটা কেস মাথায় নিয়েই করব। আমি ভাবছিলাম। মানে তুমি জানো ব্যাপারটা ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ছোট্ট একটা ফাঁক রয়ে যাচ্ছে, এবং সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, এবং সেগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে এটা একটু
ডিফিকাল্টিজ এর তৈরি করে, যে এই ছোট ছোট জায়গাগুলো থেকে তখন প্রশ্ন করা হয়, লোকজন কি হয় একটু ঘাবড়ে যায়, ফলে জানা জিনিসও অনেক সময় ভুল হয়ে যায়। তো এই যে ডেফিনেশনটা দুভাবে দেওয়া যেতে পারে, যদি এইভাবে দাও তাহলে অবশ্যই এইটা আলাদা করে ডিফাইন করে দিতে হবে, নাম্বার অফ পজিটিভ ইন্টিজার স্ট্রিক্টলি লেস দ্যান n অ্যান্ড রিলেটিভলি প্রাইম টু n অ্যান্ড ফাই অফ 1 ইকুয়াল টু 1। আর যদি তুমি এই অ্যান্ড কথাটাকে না স্যার, এটা তো বলে হ্যাঁ, দিচ্ছি। আর তুমি যদি অ্যান্ড কথাটাকে তুলে দিতে চাও, তাহলে এই লেস দ্যান ইকুয়াল টুটা দিয়ে দিলেই আর এইটা বলার দরকার হবে না। এইটাকে তখন জাস্ট এই ডেফিনেশনটা যদি করে দাও, তাহলে আর তোমাকে ওই ফাই অফ 1 ইকুয়াল টু 1 কথাটা বলার দরকার হবে না, কারণ 1ই হচ্ছে একমাত্র ইন্টিজার যেটা নিজের সঙ্গে রিলেটিভলি প্রাইম। আর কোনো ইন্টিজার নেই যে কিনা নিজের সঙ্গে রিলেটিভলি প্রাইম, পজিটিভ ইন্টিজার। তো এইবার যদি এই ডেফিনেশনটা নাও, তাহলে ফাই অফ 1টা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনক্লুডেড হয়ে গেল। এবার যেটা একটা মজার ইন্টারেস্টিং রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে যদি তুমি যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নাও, ধরা যাক গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অ্যান্ড এ যে কোনো একটা ইন্টিজার ধরা যাক গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, দেন n ডিভাইডস phi অফ a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? তাহলে এ যদি যে কোনো একটা ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে এই নাম্বারটা সবসময়, আচ্ছা দেখা যাক n কি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান না গ্রেটার দ্যান ইকুয়াল টু, একটু চেক করে নেওয়া যাক। এর ভ্যালু যদি 2 হয়, ধরা যাক ফাই অফ 2 স্কোয়ার মাইনাস 1, বা ধরো এটাকে যদি কিউব করি, পাই অফ 2 কিউব মাইনাস 1। আচ্ছা 2 কিউব মানে 7, তার মানে 6, তাহলে দেখো ঠিক হয়ে যাচ্ছে, 3 6কে ডিভাইড করছে। তাহলে আমার ধারণা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হলেও কোনো অসুবিধে নেই। এই ধরনের রেজাল্ট আমরা আজকে, স্যার, হ্যাঁ হ্যালো বলো। স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, ওটা বুঝতে পারলাম না, ডেফিনেশনটা একটু বুঝতে পারছি না, তুমি আরেকবার বলবে কি বললে? স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তখন একটু কেটে গেছিল ওই ডেফিনেশনের ওইটা বুঝতে পারলাম না। আচ্ছা তুমি কোন জায়গাটায় বুঝতে পারোনি? বসে যে ডেফিনেশনটা দিল, তারপর যে এক্সাম্পলটা এই এক্সাম্পলটা এইটা বলছো? এর আগেরটা স্যার, আগেরটা। এ- এইটা, এটাই তো ডেফিনেশন নিয়ে কথা হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, তো ডেফিনেশনটা আরেকবার দেখে নেওয়া যাক। ডেফিনেশনটা হচ্ছে যে যে যদি n একটা পজিটিভ ইন্টিজার হয়, তার মানে n হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে ফাই n এর ডেফিনেশনটা কি? ফাই n হচ্ছে নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান ইকুয়াল টু n। খেয়াল করো, এটা যদি স্ট্রিক্টলি লেস দ্যান বলতাম, তাহলে কিন্তু আমাকে ফাই অফ 1 যে ইকুয়াল টু 1 সেই কথাটা বলতে হতো, কারণ এটা যদি স্ট্রিক্টলি লেস দ্যান হতো, তাহলে ফাই অফ 1 এর ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভ ইন্টিজার নেই যে কিনা স্ট্রিক্টলি 1 এর থেকে ছোট। তাহলে এইটা ধরার জন্য একসঙ্গে আমি বলে দিতে পারি নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান ইকুয়াল টু 1 অ্যান্ড রিলেটিভলি প্রাইম টু n। সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেই বলছি অয়লার ফাই ফাংশন। ঠিক আছে? এই অয়লার ফাই ফাংশন দিয়ে, এবার বুঝতে পেরেছো ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ডেফিনেশন গুলো ইউজ করেই আমরা এই ধরনের কিছু রেজাল্টস করব। সো আজকের ক্লাসের আমাদের মেন টার্গেট হবে এই ধরনের রেজাল্টস গুলোকে প্রুফ করা, যে ইউনিট প্লেস অফ 17 টু দি পাওয়ার 17 টু দি পাওয়ার 17, বা ধরো যদি 19 এর কোনো থাকে 19 টু দি পাওয়ার 19 টু দি পাওয়ার 19, সেটা কি হবে? বা ধরো 101 টু দি পাওয়ার 1000 কে যদি আমি 2500 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত হবে? ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন্স গুলো ইউজুয়ালি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এসে থাকে, এবং এই করার টেকনিক গুলো ইজ ভেরি ইজি। তো সেইটা নিয়েই আজকে বেসিক্যালি আমরা ডিল করব। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এর সঙ্গে আমি যে প্রত্যেক দিনের কোয়েশ্চেন্স গুলো দিই, একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা যে কোনো ধরনের প্রবলেম, সেই প্রবলেমটা যে প্রথমেই দিয়ে দিই। প্রবলেমটা হচ্ছে, ধরো একটা গ্রুপ আছে, লেট জি বিয়া বিয়া বাড়িয়ে দিই, প্রথম থেকে দিই। লেট জি be a countable group.
তার মানে গ্রুপ which is countable, তার মানে the cardinality of G is countable, ঠিক আছে? Is it possible? Is it possible that G has uncountably many subgroups? Many subgroups. প্রশ্নটা ক্লিয়ার? এরকম কি হতে পারে গ্রুপটা নিজে কাউন্টেবল কিন্তু গ্রুপের আনকাউন্টেবলি মেনি সাবগ্রুপস আছে? এইরকম ঘটনা কি ঘটতে পারে? যদি ঘটে তাহলে কেন ঘটতে পারে বা একটা এক্সাম্পল, আর যদি না ঘটে কেন ঘটতে পারছে না তার একটা কারণ। তার মানে রেজাল্টটা হচ্ছে ট্রু বা ফলস, কিন্তু উইথ জাস্টিফিকেশন, মানে ট্রু আর ফলস বললেই হবে না, আই নিড সাম জাস্টিফিকেশন। প্রশ্নটা ক্লিয়ার? একটা গ্রুপ নিজে কাউন্টেবল তার মানে নাম্বার অফ সাবগ্রুপস ইজ, এরকম ঘটনা কি ঘটতে পারে? আচ্ছা কি মনে হয় তোমাদের, একটু শুনি। প্রশ্নটা ক্লিয়ার তো? স্যার হবে, স্যার হবে মানে মনে হয় এরকম সাবগ্রুপ থাকতে পারে? exist, হ্যাঁ মনে হচ্ছে এক্সিস্ট করবে definitely। আচ্ছা, বাকিদের কার কি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ভাবো, আমরা এটা নিয়ে লাস্টে হয়তো খানিকটা সময় নিয়ে ডিসকাস করব, বা এটা আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের হোমওয়ার্ক থাকবে। তো আমরা যে জিনিসটাই ছিলাম সেটাই ফিরে আসি। তাহলে আমরা অয়েলার ফাইভ ফাংশন খানিকটা দেখলাম। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা বিশেষ জিনিস, যেটাকে বলা হয় এরিথমেটিক ফাংশন, এবং সেখান থেকে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশনস বলে একটা জিনিসে যাব। আচ্ছা, তো এরিথমেটিক ফাংশন বলতে বোঝায় এনি ফাংশন উইচ ইজ ডিফাইন্ড অন দ্য ন্যাচারাল নাম্বারস। তো এনি ফাংশন, ধরা যাক এফ, উইচ ইজ ডিফাইন্ড অন আ ন্যাচারাল নাম্বার, ধরো ন্যাচারাল নাম্বার থেকে ধরো ন্যাচারাল নাম্বারই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা হলো, এই ফাংশনটাকে বলা হচ্ছে এরিথমেটিক ফাংশন। এটা যা মানে কোডোমেনটা যা খুশি হতে পারে। তো আমরা ধরো এখানে বই থেকেই যদি দেখি, তো a function defined for all positive integers is called arithmetic functions, ঠিক আছে? এই যে এরিথমেটিক ফাংশনটা একটা জাস্ট ডেফিনেশন দেওয়া হলো। তো আমাদের আজকের মেন টার্গেট হচ্ছে কিছু প্রপার্টি, কিছু স্পেশাল কাইন্ড অফ ফাংশন, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। তাহলে মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে? তাহলে মাল্টিপ্লিকেটিভ ফাংশন ইজ আ ফার্স্ট অফ অল ইটস অ্যান এরিথমেটিক ফাংশন সাচ দ্যাট, এই ঘটনাটা ঘটে থাকে যদি এ আর বি দুটো পজিটিভ, যে কোনো দুটো পজিটিভ ইন্টিজার নেওয়া হয় যারা কিনা রিলেটিভলি প্রাইম, তার মানে তাদের জিসিডি 1, তাহলে এফ অফ এ বি যেন এফ এ ইন্টু এফ বি হয়। অ্যাজ ইফ যেন আমরা যেভাবে হোমোমরফিজম ডিফাইন করি, অনেকটা সেই ধরনের প্রপার্টি। তাহলে মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলছে? একটা এরিথমেটিক ফাংশন এমন ভাবে হতে হবে যেন যে কোনো যদি দুটো পজিটিভ ইন্টিজার এ বি নাও যারা কিনা রিলেটিভলি প্রাইম, তাহলে সেই এবির জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, এফ এ বি ইকুয়াল টু এফ এ ইন্টু এফ বি। তাহলে এই ধরনের ফাংশনস গুলোকে আমি বলবো এরিথমেটিক ফাংশন, ফর মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ফর এক্সাম্পল ধরা যাক আমি একটা ফাংশন নিলাম এফ এন ইকুয়াল টু 1 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা আমি একটু বলে দিই, আমি লেখার সময় হয়তো এই নোটেশনটা ইউজ করছি, কিন্তু আমার বইতে যেটা চ্যাপ্টার 10 যেখান থেকে আমি পড়াচ্ছি, সেইখানে ইউজুয়ালি আমার এটা হচ্ছে এই ধরনের একটা এন, বোল্ড এন উইথ প্লাস সাইন। দেখবেন এই যে প্লাস সাইন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই প্লাস সাইন মানে হচ্ছে এই সাইনটা বেসিক্যালি ন্যাচারাল নাম্বার, তার মানে 1 2 3 এই সেটটা। আর এটা যদি শুধু এন হয়, বোল্ড এন হয়, সেখানে জিরোটা ইনক্লুডেড আছে, তার মানে এই নোটেশনটা হচ্ছে 0 1 2 ডট 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 এন, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখো, এই যদি ফাংশনটা নিই এফ এন ইকুয়াল টু 1 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে দেখো এটা একটা
arithmetic function because it's defined on all n. Not only that, এই প্রপার্টিটা যে কোনো ধরো m1 আর m2 যদি নিই such that they are relatively prime GCD of 1, তাহলে কি হবে f of m1 m2 equal to 1 বা equal to 1 equal to f of m1 into f of m2, দেখো এটা ট্রিভিয়ালি হোল্ড করছে। সিমিলারলি আমি যদি এই ফাংশনটা নিই, ধরো f of n equal to n for all n belongs to natural number, তাহলেও দেখো এই জিনিসটা হোল্ড করছে। f of m1 ধরো m1 m2 equal to by definition এটা ফলো করছে f1 into m2, যেখানে m1 m2 রিলেটিভলি প্রাইম হোক বা না হোক ডাজন্ট ম্যাটার, হচ্ছে কিন্তু আমাদের রিলেটিভলি প্রাইম হলেও হচ্ছে। সো দিস টু ফাংশনস আর এক্সাম্পলস অফ মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। ওকে, তো আমরা আজকের পড়ায় বেশ কিছু এই ধরনের মাল্টিপ্লিকেটিভ ফাংশন স্টাডি করব এবং সেই রিলেটেড কিছু প্রবলেমস দেখব। আচ্ছা, তো একটা ইন্টারেস্টিং অবজারভেশন যে যদি let f be a multiplicative function and for the natural number n let এটা হচ্ছে n এর যেভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি ইউনিক ওয়েতে, সেই n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনস ওয়্যার pi's গুলো হচ্ছে ডিস্টিংক্ট প্রাইমস আর আলফাইস গুলো হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তার মানে একটা n এর ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন হুইচ ইজ ইউনিক। দেন খুব সুন্দরভাবে লেখা যায়, দেখো দেন f of this মানে n কে তুমি ওর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তার উপর f চাপিয়ে লিখতে পারো। তো বুঝতেই পারছো এই প্রুফটা করব আমরা বাই ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অন কার উপর করব, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস এর উপর। n এর যতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে তার উপর আমরা এই ইন্ডাকশনটা ইউজ করব। সো নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস সেটাই হচ্ছে r। আর দেখো ততগুলোই ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস আছে। তো বুঝতেই পারছো যদি r ইকুয়াল টু 1 হয় তাহলে n এর ভ্যালুটা জাস্ট এরকম হয়ে যাবে n ইকুয়াল টু p1 আলফা 1, বাকিগুলো আর নেই। যদি r এর ভ্যালু 1 হয়, একটাই প্রাইম ফ্যাক্টর আছে, তাহলে n এর ভ্যালু নিশ্চয়ই p1 আলফা 1 হয়ে যাবে। ইন দ্যাট কেস দ্য ভ্যালু অফ n উইল বি p1 আলফা 1। তাহলে বুঝতেই পারছো f of p1 আলফা 1 দ্যাট ইজ ইকুয়াল টু f of p1 আলফা 1, এই ফর্মেই তো তোমাকে লিখতে বলেছে। তো ইফ r equal to 1 then there is nothing to prove. So আমরা ইউজ করব যে অ্যাজিউম করে নেব কোন একটা পার্টিকুলার k অবধি ভ্যালিড। সো আমি অ্যাজিউম করে নেব ইফ যদি p1 আলফা 1 করে pk আলফা k হয় তাহলে তার জন্য ভ্যালিড, তার মানে ফর দ্যাট n আমি এরকম ভাবে লিখতে পারবো এই করে pk আলফা k that is equal to product of f pi আলফা i, এটা ধরো i ইকুয়াল টু 1 to k, এইভাবে আমি লিখতে পারছি। ঠিক আছে, আচ্ছা এটা আমার ইন্ডাকশন। তাহলে আমাকে কি দেখাতে হবে, আরেকটা যদি আমি r বাড়িয়ে দিই, তার মানে r এর ভ্যালু যদি k প্লাস 1 হয় তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে p1 আলফা 1 pk আলফা k, আরেকটা বাড়িয়ে নিয়েছি pk প্লাস 1 আলফা k প্লাস 1। ঠিক আছে, এইটাও যদি আমি দেখাতে পারি ওই ফর্মে লেখা যাচ্ছে, তাহলেই আমার বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই আর ডান। খেয়াল করো এই গোটা নাম্বারটা আর এই নাম্বারটা দে আর রিলেটিভলি প্রাইম বিকজ দিস ইজ আ ডিস্টিংক্ট প্রাইম। সো দিস প্রাইম pk plus 1 must be distinct from each of this pi's I equal to 1 to k। তাহলে এদের যে গোটাটার প্রোডাক্ট এবং এইটা দে আর রিলেটিভলি প্রাইম। সো এই দুটোর জিসিডি কিন্তু 1। ঠিক আছে, আচ্ছা এবার আমার ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে কিন্তু এরিথমেটিক ফাংশন। সো যেহেতু ফাংশনটা এরিথমেটিক ফাংশন, সো ইউ ক্যান সাডেনলি রাইট ইট লাইক দিস, p of alpha 1 থেকে pk alpha k into f of pk plus 1 alpha k plus 1। যেহেতু এরিথমেটিক ফাংশন, এদের জিসিডি যেহেতু 1,
তাহলে বাই ডেফিনেশন অফ অ্যারিথমেটিক ফাংশন আমরা কিন্তু এই দুটোর প্রোডাক্ট আকারে এইটা ইনটু এইটা করে লিখতে পারি। যেই এটা ইনটু এটা করতে পারি, তাহলে দেখো বাই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন এই পার্টটাকে আমি এই ফর্মে লিখে ফেলতে পারি। তাহলে এটা কে এর জন্য ট্রু ছিল বলে এই জিনিসটা উইল বি রিপ্লেসড বাই দিস। তাহলে এই গোটা জিনিসটাকে আই ক্যান রাইট পুরো একসঙ্গে যদি লিখতে চাও তাহলে ইউ ক্যান রাইট ইট এফ অফ p1 alpha 1 f of p2 alpha 2 করে করে f of pk alpha k, এবং এইটা তো আছেই, তাহলে এটা শেষে লিখে দিলাম f of pk plus 1 alpha k plus, সরি এটা আলফা হবে, আলফা কে প্লাস 1 হয়ে গেল। তো এই জিনিসটাই আমার প্রুফ করার ছিল, যে আর ইকুয়াল টু কে এর জন্য অ্যাজিউম করে আর ইকুয়াল টু কে প্লাস 1 এর জন্য প্রুফ করে ফেললাম, এন্ড হেন্স বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদের যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটা কিন্তু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এটাই ছিল স্টেটমেন্টের প্রুফ। তাহলে ফর এনি মাল্টিপ্লিকেটিভ ফাংশন আই ক্যান অলওয়েজ রাইট ইন দিস ওয়ে। ঠিক আছে, তাহলে এটাই হলো প্রুফ। আছে এই প্রুফটা কারো বুঝতে অসুবিধা হলে বলো। এই প্রুফটা কারো বুঝতে অসুবিধা হলে? না স্যার। আচ্ছা, সবাই বুঝেছো? গুড। অসুবিধা হলে বলবে কিন্তু ক্লাসে। আচ্ছা, এইবার আরেকটু জেনারেল রেজাল্ট দেখা যাক। এটাও বেশ ইন্টারেস্টিং। যদি f টা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, লেট f বি আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, দেন দ্য এরিথমেটিক ফাংশন f, আমি একটা ফাংশন ডিফাইন করছি এইভাবে, এগুলোকে উড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমি একটা এরিথমেটিক ফাংশন ডিফাইন করছি। তাহলে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে f একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, f হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। আমি একটা নতুন ফাংশন ডিফাইন করছি fn, সেটা কিনা এই রকম টাইপের। এটার মানে কি, d হচ্ছে অল পজিটিভ ডিভাইসেস অফ n। তার মানে তুমি যদি রান করাও, ফর এক্সাম্পল আমি যদি f অফ 6 লিখি, তাহলে f অফ 6 কে কিরকম দেখতে হবে, সামেশন অফ অল সাচ ডিভাইসেস হুইচ ডিভাইড 6 f অফ 6। তার মানে হচ্ছে f of 1 plus f of 2 plus f of 3 plus f of 6। ঠিক আছে, তাহলে এইটা হলো f of 6। সো নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ f of n। খেয়াল করো, দিস ইজ ট্রু ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তার মানে এই যে ক্যাপিটাল f টা হলো, সেই f টা একটা এরিথমেটিক ফাংশন। নাও আই ক্লেম দ্যাট যদি এইভাবে আমি ডিফাইন করি দ্য সাম অফ অল পজিটিভ ডিভাইসেস এর ওপর যদি ভ্যারি করিয়ে সামটা নিই fn এর সামনে, যেখানে f হচ্ছে একটা এনি মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে এইটা দেওয়া আছে কিন্তু মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে আমার ক্লেম হচ্ছে দেন f ইজ অলসো আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। স্টেটমেন্টটা ক্লিয়ার? স্টেটমেন্টটা একবার দেখা যাক। স্টেটমেন্টটা বলছে let f be a multiplicative function, then the arithmetic function capital F defined by fn equal to summation d divides n fd is also a multiplicative function. স্টেটমেন্টটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার এইটার প্রুফ দেখা যাক। আচ্ছা, এইটার প্রুফ করতে গেলে আমরা একটা অবজারভেশন করব, যে অবজারভেশনটা কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে নিজেরাই প্রুফ করার চেষ্টা করবে। সেই অবজারভেশনটা হচ্ছে এইরকম, ধরা যাক ধরো আমি 12 নিয়েছি, বা আচ্ছা 12ই নিয়েছি ধরো, আচ্ছা 24 নিয়েছি ধরো, আচ্ছা 12ই নিয়েছি ধরো। ঠিক আছে, আচ্ছা 12র আমি দেখতে চাইছি পজিটিভ ডিভাইসেস গুলো কারা কারা আছে। তো 12র পজিটিভ ডিভাইসেস কারা কারা আছে, 12র পজিটিভ ডিভাইসার 1 2 3 4 6 12, কটা আছে 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা এইদিকে আমি যদি
এ আর বি, ধরো 12কে আমি এরকম ভাবে লিখতে পারি 6x3, সরি 6x2 করে। তাহলে আমি 12 নিলাম, এদিকে 6-এর অল পজিটিভ ডিভাইসেস গুলো দেখতে চাইছি, 1 2 3 6, ঠিক আছে। আর আমি 2-এর অল পজিটিভ ডিভাইসেস গুলো দেখতে চাইছি, তাহলে 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দাঁড়াও, 6-কে এরকম ভাবে না লিখে আমি একটু 6-12 না নিলে একটু অসুবিধা হবে, আমি এটাকে দুটো ডিস্টিংক্ট নাম্বারস এর এতে লিখতে চাইছি, ধরো 4x3 করে লিখছি। তাহলে 4-এর পজিটিভ ডিভাইসেস কারা আছে, 1 আছে, 2 আছে, 4 আছে। আর 3-এর কারা আছে, 1 আছে, 3 আছে, তাই তো। আচ্ছা, এইবার খেয়াল করো, তুমি যে কোনো একটা পজিটিভ ডিভাইসেস অফ 12 নিয়ে নাও। 12 কিন্তু এই দুটোর প্রোডাক্ট, 4x3-এর প্রোডাক্ট। যে কোনো একটা পজিটিভ ডিভাইসেস নিয়ে নাও এখান থেকে, যে কোনো একটা পজিটিভ ডিভাইসেস বলো, তাকে নেবে যে কোনো একটা পজিটিভ ডিভাইসের। 6 আচ্ছা, 6 ধরা যায়। তাহলে এই 6-এর জন্য I can always find some element from here এবং some element from here. তাহলে এখানে পেলাম 2, এখানে পেলাম 3। খেয়াল করো এখানে যে 4 আর 3 নিয়েছি এমন ভাবে যাতে এই যে ফ্যাক্টরস গুলো হয়েছে দে আর রিলেটিভলি প্রাইম, ঠিক আছে। তাহলে জিসিডি অফ 4 আর 3 হচ্ছে 1 এবং এদের প্রোডাক্ট করলে 12 হচ্ছে। এবং খেয়াল করো এই 6 যদি যে কোনো একটা পজিটিভ ডিভাইসেস কে যদি তুমি 12 তুলে নাও 6, তাহলে অবশ্যই 4-এর থেকে একটাই পাবে এলিমেন্ট 2 এবং 3-এর থেকে একটাই এলিমেন্ট পাবে 3, যাদের প্রোডাক্ট করলে 6 হয়, ঠিক আছে। তার মানে আমি বলতে পারছি এই 6-এর জন্য ইউনিক পেয়ার হচ্ছে 2, 3। ইউ ক্যান নট ফাইন্ড এনি আদার পেয়ার which are also relatively prime, মানে এদের মধ্যে এরা রিলেটিভলি প্রাইম হতে হবে such that 2, 3 আর 6। তার মানে আমি বলতে চাইছি এদের মধ্যে একটা, এখানে যে পেয়ার হলো এইটাকে যদি আমি ইন জেনারেল লিখতে চাই, তাহলে এইটা 12টাকে যদি n ধরি, তাহলে n কে যদি a ইন্টু b করে লিখি, আর এখানে যদি a এর ফ্যাক্টর গুলো হয় আর b এর ফ্যাক্টর গুলো হয়, খেয়াল করো a আর b কিন্তু রিলেটিভলি প্রাইম। আমি সব ফ্যাক্টরস মানে এ বি কে নিচ্ছি না। 12কে তো আমি প্রথমে যেটা নিয়েছিলাম, আমি প্রথমে 6x2 করে নিয়েছিলাম, সেখানে খেয়াল করো 6 আর 2 কিন্তু দে আর নট রিলেটিভলি প্রাইম, বাট নাও আই এম টেকিং 12-র যে ফ্যাক্টরস গুলো নিচ্ছি যাদের প্রোডাক্ট করলে 12 হচ্ছে ইন সাচ আ ওয়ে যারা রিলেটিভলি প্রাইম। তাহলে এর যে কোনো একটা যদি ডিভাইসেস ডি বলি, তাহলে আই ক্যান অলওয়েজ ফাইন্ড আ এ অ্যান্ড আ বি ফ্রম হিয়ার, যার জন্য বি এর সঙ্গে একটা এবির 1-to-1 করসপন্ডেন্স থাকবে। যে স্টেটমেন্টটা বললাম সেই স্টেটমেন্টটা সবাই বুঝতে পারলে কিনা দেখো। না স্যার, ওই ডিভাইসের জায়গা থেকে বুঝতে পারিনি, মানে কি করতে চাইছি বুঝতে পারছি না। আচ্ছা, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে একটা 1-to-1 করসপন্ডেন্স দেখাতে চাইছি। কার সঙ্গে? প্রথমে যে কোনো একটা এন নাও, এন কে আমি দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লিখছি এ বি, সাচ দ্যাট জিসি হচ্ছে বি হচ্ছে স্যার হ্যাঁ জিসিডি 1 বি ইকুয়াল টু 1। এরকম ভাবে তো সবসময় তুমি লিখতে পারো নাকি? ধরো 7 নিলে, 7 নিলে তুমি এ কে 7 নাও, বি কে 1 নাও, হলো, ঠিক আছে। এইবার আমি কি করছি, তিনটে জিনিস দেখছি। একটা হচ্ছে এন এর অল পজিটিভ ডিভাইসেস, একটা হচ্ছে এ এর অল পজিটিভ ডিভাইসেস, আর একটা হচ্ছে বি এর অল পজিটিভ ডিভাইসেস, ঠিক আছে। ধরো এ এর অল পজিটিভ ডিভাইসেস এর মধ্যে ধরো 3খানা আছে, আর বি এর অল পজিটিভ ডিভাইসেস হচ্ছে 2খানা। তাহলে এরকম এবি কতগুলো পেয়ার পাবে? 6টা মনে হয় স্যার 6টা পাবে, কারণ এ কমা বি এর যে কার্ডিনালিটি সেটা হয়ে যাবে 6টা, এই সেটটার কার্ডিনালিটি হয়ে যাবে 6টা।
ঠিক আছে, আমি বলছি সেই ছখানাই এখানেও থাকবে। এরও কার্ডিনালিটি, এন এর যতগুলো পজিটিভ ডিভাইসেস আছে তাদের ছখানাই কার্ডিনালিটি হবে। আচ্ছা এইখানে খেয়াল করো, এখানে তোমার কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6, এখানেও দেখো এর 3টে আছে, এর 2টো আছে, এবং এদের মধ্যে একটা 1 to 1 করসপন্ডেন্স আছে, যে তুমি যে কোনো একটা পজিটিভ ডিভাইসের ডি যদি এর তুলে নাও, তাহলে ইউ ক্যান ইউনিকলি ফাইন্ড অ্যান্ড পেয়ার এ কমা বি সাচ দ্যাট এটা এই সেট থেকে আসবে আর বিটা এই সেট থেকে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা যদি প্রুফ করতে পারো, তো এটা এটা জাস্ট একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলেই হবে, তোমার তার তো কিছু দেখানোর নেই। এটা তোমাকে দেখাতে হবে দেয়ার এক্সিস্ট আ বাইজেকশন। এইটা যদি তুমি দেখিয়ে ফেলতে পারো, তাহলে আমাদের যে জিনিসটা প্রুফ করতে চলেছি দ্যাট ইজ ভেরি ইজি। আমরা কি প্রুফ করতে চলেছি, আমরা প্রুফ করতে চলেছি এফএন যেটা তৈরি হয়েছে, যেটা এইভাবে ডিফাইন্ড, সেই এফএন ফাংশনটা ইজ অলসো আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে দেখো অলরেডি এটা একটা এরিথমেটিক ফাংশন আছে, তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেটিভ ফাংশন ইজ ডান। তোমাকে সেকেন্ড কি পার্ট দেখাতে হবে, যদি দুটো এ আর বি দুটো নাও সাচ দ্যাট দে আর রিলেটিভলি প্রাইম, তোমাকে দেখাতে হবে টু শো দ্যাট ক্যাপিটাল এফ ইজ আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, আই নিড টু শো এফ অফ এ বি ইকুয়াল টু এফ অফ এ ইন্টু এফ অফ বি। এখানে এ বি কিন্তু যা মানে যে কোনো এ বি নয়, যেখানে কি দেওয়া আছে, জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1, এটা কিন্তু দেওয়া আছে। সেই ধরনের এ বি যদি আমি নিই, আই নিড টু শো দ্যাট ক্যাপিটাল এফ এ বি ইকুয়াল টু ক্যাপিটাল এফ এ ইন্টু ক্যাপিটাল এফ বি, এটা আমার দেখানোর উদ্দেশ্য। আচ্ছা, এটা কিভাবে দেখানো হচ্ছে দেখো, নোট দ্যাট ফর ইচ পেয়ার অফ ডিভাইসেস d1 অফ এ অ্যান্ড d2 অফ বি, তাহলে এ আর বি দুটো ফিক্স নাম্বার হয়ে গেছে। ফর এনি ইচ পেয়ার অফ ডিভাইসেস d1 অফ এ অ্যান্ড d2 অফ বি, তাহলে d1 হচ্ছে এ এর একটা পজিটিভ ডিভাইজার আর d2 হচ্ছে বি এর একটা পজিটিভ ডিভাইজার, there corresponds a divisor d which is nothing but d1 into d2 of ab. For example, এখানে আমি a নিয়েছিলাম কত 4 আর b নিয়েছিলাম 3, তাই তো? আচ্ছা, এর যে কোনো একটা পজিটিভ ডিভাইজার নাও, এর যে কোনো একটা পজিটিভ ডিভাইজার বলো, ধরা যাক তুমি নিয়েছো এর যে কোনো একটা পজিটিভ ডিভাইজার d1 কে নিয়েছো তুমি ধরা যাক 2, আর বি এর যে কোনো একটা পজিটিভ ডিভাইজার d2 ধরা যাক তুমি নিয়েছো 1। তাহলে d1 আর d2 কে যদি গুণ করো, d1 into d2, that is nothing but 2. So 2 is nothing but a divisor of a into b. এটা তো ট্রিভিয়াল, এটা তো বোঝার খুব একটা কিছু নেই। d1 যদি a এর ডিভাইজার হয় আর d2 যদি b এর ডিভাইজার হয়, তাহলে d1 আর d2 কে যদি তুমি গুণ করো, that must be a divisor of a into b, সেটাই বলেছে এখানে। তো এটা খুব কঠিন কিছু বা বোঝার খুব অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে d equal to d1 d2 is a divisor of ab। আচ্ছা, অন দা আদার হ্যান্ড, মানে এই যে বাইজেক্টিভের কথাটা বলছিলাম, অন দা আদার হ্যান্ড ইচ পজিটিভ ডিভাইজার অফ ab, তুমি যে কোনো একটা পজিটিভ ডিভাইজার অফ ab যদি পাও, that ab can be written uniquely as the product of relatively prime divisors d1 of a and d2 of b. তো এখানে যেটা আমি একটু আগে বললাম, তুমি যে কোনো একটা পজিটিভ ডিভাইজার অফ যদি তুমি 6 এর নিয়ে নাও, এই 12 এর নাও, যে কোনো একটা পজিটিভ ডিভাইজার, then you can always find a unique d1 from the positive divisor of 4 and a unique d2 a positive divisor of 3, যাদের প্রোডাক্ট করলে তুমি সেই জিনিসটা পাবে, যাদের প্রোডাক্ট করলে তুমি সেই জিনিসটা পাবে। যে কোনো একটা পজিটিভ ডিভাইজার নিয়ে নাও, ধরো 12 নিলে, তাহলে দেখো একমাত্র এই পেয়ারটাই হবে 4 into 3, যারা কিনা 12 দেয়। তুমি যদি 4 নাও, এখানে দেখো 4 নিলে একটাই পেয়ার পাবে 4 into 1, যেটা ওই 4 দিচ্ছে। তুমি যদি 3 নাও, একটাই পেয়ার পাবে 1 into 3, যে কিনা 3 দিচ্ছে। তার মানে একটা বাইজেকশন আছে, সেইটাই প্রুফ করা। এটা এটা তোমরা নিশ্চয়ই পেরে যাবে। এখন আমি সেই প্রুফের
ছোটখাটো প্রুফ গুলোয় যাচ্ছি না, কিন্তু জাস্ট আইডিয়াটা হচ্ছে এইটাই যে একটা বাইজেকশন থাকার জন্য যে কাজে লাগছে সেটা এবার খুব ইজি। ওইটা যদি বুঝতে পারো তাহলে দেখো এফ অফ এ বি ইকুয়াল টু, তুমি বাই ডেফিনেশন এফ অফ এন ছিল এখানে অল পজিটিভ ডিভাইজার অফ এন, তাহলে এখন অল পজিটিভ ডিভাইজার অফ ডি এর ওপর ভ্যারি করাচ্ছি। এইটা কি হয়ে গেল, এই ডি এর জন্য তুমি একটা ডি ওয়ান ইউনিক একটা পেয়ার পেয়ে যাচ্ছ, ডি ওয়ান আর ডি টু, সাজ দ্যাট ডি ওয়ান এ কে ডিভাইড করছে, ডি টু বি কে ডিভাইড করছে। আর এই জিনিসটা যেহেতু ডি এর জন্য ইউনিক ডি ওয়ান ডি টু পাচ্ছ, তাহলে এই জিনিসটা ডি ওয়ান ডি টুর ওপর রান করিয়ে দিতে পারছো তুমি। তাহলে এই জিনিসটা ডি এর বদলে তুমি ডি ওয়ান ডি টু লিখতে পারছো, কারণ একটু আগেই যেটা বললাম ডি ইকুয়াল টু ডি ওয়ান ডি টু ইউনিকলি এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে জাস্ট এবার ভেঙে নেওয়া, এটা যেহেতু ইচ অফ মানে এফটা যেহেতু একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে এফ অফ ডি ওয়ান ইন্টু এফ অফ ডি টু হয়ে গেল। তাহলে এবার জাস্ট তুমি আলাদা করে নাও সামেশন গুলোকে, তাহলে এদিকে এলো, তাহলে এটা ইকুয়াল টু এফ অফ এ ইন্টু এফ বি, প্রুভিং দ্যাট এফ ইজ আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হলে বলো, কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রুফটায়। আচ্ছা, তো বোঝা গেল এক্সপেক্টেড। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটু স্পেশাল জায়গায় যাব, যেটা হচ্ছে যে অ্যারিথমেটিক ফাংশন। তো এখনো যে এক্সাম্পলস গুলো দেখেছি সেই এক্সাম্পলস গুলো খুব সহজ, বা মাল্টিপ্লিকেটিভ ফাংশনস এর আমরা যে এক্সাম্পলস গুলো দেখলাম, একটা এফ এন ইকুয়াল টু ওয়ান বা এফ এন ইকুয়াল টু এন, দে আর ট্রিভিয়াল মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। তাহলে কি আমরা নন ট্রিভিয়াল কিছু মাল্টিপ্লিকেটিভ ফাংশনস দেখতে পারি? তো এইবার আমরা একটা নন ট্রিভিয়াল মাল্টিপ্লিকেটিভ ফাংশনস দেখব, এবং অ্যাজ এক্সপেক্টেড আমি যেহেতু তোমাদের ফাই দিয়ে শুরু করেছিলাম, আমরা দেখব phi is a multiplicative function. So now our aim is phi is a multiplicative functions. Multiplicative function. Okay. So phi n এর ডেফিনেশন আমরা জানি, তাহলে আমাকে কি দেখাতে হবে? বেসিক্যালি phi of mn equal to phi of m into phi of n, যেখানে জিসিডি of mn equal to 1. আচ্ছা, তাহলে প্রশ্ন হলো এটা কিভাবে দেখাবো? এটা অনেক ভাবে দেখানো যায়, একেবারে ক্লাসিক্যাল নাম্বার থিওরেটিক মেথড ইউজ করে দেখানো যায়, সেই প্রুফটা বেশ বড়। কিন্তু আমরা যদি গ্রুপের কিছু রেজাল্টস ইউজ করি তাহলে এই প্রুফটা খুবই সহজ এবং খুবই ছোট। আচ্ছা, সো গ্রুপ একটু যদি রিকালেক্ট করি তাহলে কতগুলো ডেফিনেশনস নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার আছে। যে প্রথম যেটা কাজে লাগবে আমাদের জেড প্লাস। তাহলে এই যে জেড প্লাস বললাম, এই জেড প্লাস গ্রুপটা কি, এটা কি সবার জানা আছে? যারা আছো ক্লাসে, কারো যদি অসুবিধা থাকে বলো। জেড প্লাস অ্যাডিশন মডিউলো এন প্লাস, কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। এই গ্রুপটা সবারই জানা আছে। আচ্ছা, এই গ্রুপটা সম্পর্কে কি কি তথ্য দিতে পারো? প্রথম থেকে যদি দেখি, এটা একটা গ্রুপ, এটা একটা কমিউটেটিভ গ্রুপ, এটা একটা সাইক্লিক গ্রুপ। তার মানে অনেক কিছু তথ্য আছে। সাইক্লিক গ্রুপ মানে এর একটা জেনারেটর আছে, জেনারেটর মানে এমন কিছু স্পেশাল এলিমেন্টস which is capable of all the remaining elements. For example, যদি আমি ধরা যাক Z6 ধরি with respect to addition, তাহলে আমি দেখতে পারবো যে যদি আমার কাছে ক্লাস 1টা থাকে, দেন ক্লাস 1টাকে এই প্লাসের সাহায্যে আমি ইউজ করে করে আই ক্যান ফাইন্ড অল দ্য রিমেনিং এলিমেন্টস। ফর এক্সাম্পল, এইটাকে যদি আমি দুবার যোগ করি তাহলে ক্লাস 2 পাবো, যদি তিনবার যোগ করি ক্লাস 3 পাবো, যদি করতে করতে যদি 5বার যোগ করি ক্লাস 5, আর যদি 6বার যোগ করি ক্লাস 0। So all the elements of Z6 can be generated from Z class 1. প্রশ্ন হলো এর কি আর কেউ জেনারেটর আছে? এর আরেকটা জেনারেটরের এক্সাম্পল কেউ দিতে পারবে? চট করে বলো এর আরেকটা জেনারেটরের এক্সাম্পল। ক্লাস 5। তো দেখা যাক ক্লাস 5 কি সত্যি জেনারেট করে। যদি ক্লাস 5 নিই, একটা এলিমেন্ট দিল,
যদি দুবার যোগ করি ক্লাস 10 মানে কিন্তু Z6 এ ক্লাস 4। যদি এটাকে তিনবার যোগ করি তার মানে 18 মানে ক্লাস 6 এ ক্লাস 3। যদি আমি চারবার যোগ করি তাহলে কত হবে? 24। ক্লাস 5 কে চারবার মানে 20। সরি, এটা 18 নয়, এটা ভুল বললাম, এটা হচ্ছে তোমার তিনবার প্রথম থেকে করি 15। এটা হচ্ছে 15 মানে 12 প্লাস 3, তার মানে ক্লাস 3। আচ্ছা, এইটাকে যদি চারবার করি তার মানে 20 ইজ নাথিং বাট Z6 এ 18 2। আচ্ছা, এটা যদি পাঁচবার করি তার মানে 25 মানে 24 প্লাস 1, তার মানে ক্লাস 1। আর এইটাকে যদি আমি ছবার করি তাহলে ক্লাস 30, that becomes 0. So I get all the elements 4 3 2 1 0. So all the elements of Z6 can be generated by using class 5. But স্যার যেটা n এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হবে সেটা দিয়েই তো সেটা জেনারেট দিয়ে করবে। সেটা দিয়েই জেনারেট করবে, এক্স্যাক্টলি। আচ্ছা, একটু চট করে দেখে নেওয়া যাক। আমি যদি আরবিটারি আরেকটা এলিমেন্ট নিয়ে নিতাম, ক্লাস 2 যদি নিয়ে শুরু করতাম, তাহলে আমি জানি এটাকে দুবার যোগ করলে ক্লাস 4, এটাকে তিনবার যোগ করলে ক্লাস 0 ইন Z6। আবার যদি চারবার যোগ করি আবার সেই 2 এর মধ্যেই পড়ে গেল। তার মানে এটা দেখো 2 4 0 বাদ দিয়ে আর কোনো এলিমেন্টকে কিন্তু এ জেনারেট করতে পারে না। ফলস্বরূপ এই ক্লাস 2টা কিন্তু সব এলিমেন্টকে জেনারেট করার ক্ষমতা রাখে না। অ্যাজ এ রেজাল্ট class 2 is not a generator. Similarly, তুমি বুঝতে পারবে class 4 is also not a generator. ক্লাস 0 তো জেনারেটর নয়, কারণ ক্লাস 0 কে যতবারই যোগ করো দেখবে that becomes 0. So তুমি এই তিনটে এলিমেন্ট কিন্তু জেনারেটর নয়। তাহলে আমরা কতজন এলিমেন্টকে পেয়েছি? ক্লাস 1 কে জেনারেটর দেখেছি, ক্লাস 5 কে জেনারেটর দেখেছি। তাহলে এইগুলোর জেনারেটর নয়, গড়ে রইলো ক্লাস 3। আচ্ছা, ক্লাস 3 কে দেওয়া যাক। ক্লাস 3 কে দুবার যোগ করলে দ্যাট বিকামস 0। আবার যদি যোগ করো সেটা 3 আর 6 এর মধ্যেই কিন্তু এ ঘোরাফেরা করে থাকছে। তাহলে এর বাইরে এর বেরোনোর ক্ষমতা নেই। 3 কে বারবার যোগ করে 0 আর 3 বাদ দিয়ে তুমি অন্য এক্সট্রা এলিমেন্ট কিন্তু পাচ্ছ না। ফলস্বরূপ ক্লাস 3 ইজ অলসো নট আ জেনারেটর। তাহলে দেখা গেল Z6 এর মধ্যে পড়ে রইলো খালি হচ্ছে জেনারেটর হিসাবে যদি ভাবো, তাহলে ক্লাস 1 আর ক্লাস 5। So they are the only generators of Z6. খেয়াল করো, এই যে ক্লাস 1 আর ক্লাস 5 পেয়েছি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশেষ প্রপার্টি আছে 6 এর সঙ্গে। 6 আর 1 রিলেটিভলি প্রাইম, 6 আর 5 রিলেটিভলি প্রাইম। আর যদি দেখো 6 আর 6 they are not relatively prime, 6 আর 4 they are not relatively prime, 6 and 0 they are not relatively prime, 6 and 3 they are not relatively prime. তার মানে নিশ্চয়ই যারা n এর সঙ্গে বা 6 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হচ্ছে তারাই কিন্তু জেনারেটরস হয়ে যাচ্ছে Zn এর। তো এই প্রুফটা তোমরা যখন গ্রুপ থিওরি পড়েছো তোমরা নিশ্চয়ই পড়েছো যে ইন n Zn, যদি ভাবো Zn এই গ্রুপটার মধ্যে যদি ধরো n গ্রেটার দ্যান 1 ধরো, তাহলে an element A belongs to Zn is a generator if and only, এটা একটা কিন্তু if and only if result GCD of A এবং n যদি এক হয়ে যায়। তার মানে একটা এলিমেন্ট যেটা Zn এ আছে, যেটা জেনারেটর হবে তখনই যদি, আমি কিন্তু সবই অ্যাডিটিভ গ্রুপের রেসপেক্টে বলছি, সেই গ্রুপটাতে জেনারেটর হবে তখনই যদি জিসিডি অফ এ এবং এন এক হয়ে যায়। আমরা একটু আগেই দেখলাম 5 এবং 1 এই দুটো ক্লাস এন এর সঙ্গে 6 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম, সো দে বিকাম জেনারেটর। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কোনো একটা যদি জেড এন দিয়ে দিই এবং যদি প্রশ্ন করি, আমরা জানি দিস ইজ অলওয়েজ আ সাইক্লিক গ্রুপ এবং আমরা জানি ক্লাস 1 ইজ অলওয়েজ আ জেনারেটর, কিন্তু যদি আমি আরো বেশি প্রশ্ন করি হাউ মেনি জেনারেটরস দিস Zn হ্যাজ, তাহলে উত্তর কি হবে? চট করে বলো, হাউ মেনি জেনারেটরস দ্য Zn হ্যাজ? 5n। কারণ আমরা একটু আগেই দেখলাম যে নাম্বার অফ জেনারেটরস এর সঙ্গে
কারা কারা রিলেটিভলি প্রাইম ডিপেন্ড করে যাচ্ছে, আর কতগুলো এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম এবং এন এর থেকে ছোট বা সমান রিলেটিভলি প্রাইম নাম্বার আছে, সেই সংখ্যাটা হচ্ছে এক্স্যাক্টলি ফাই এন। তাহলে যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি সেটা অ্যাডিটিভ হয়ে থাকে, তাহলে তাতে নাম্বার অফ জেনারেটরস অফ জেড এন, সেটা একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে জেড এন এর রেসপেক্টে সেই গ্রুপের নাম্বার অফ জেনারেটরস হবে ফাই এন। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে, চট করে বলো তো দেখি, জেড 101-এ উইথ রেসপেক্ট টু প্লাস কতগুলো জেনারেটর আছে? এক্সাক্ট নাম্বারটা চাই আমার। 100টা। 100টা। তো ফাই অফ, একটু আগে আমরা দেখলাম ফাই অফ 101 বের করলেই হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ফাই অফ 101? দুভাবে করতে পারো, তুমি হাতে গুনে করতে পারো যে 1 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম, 2 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম। তার জন্য আমরা একটু ছোট করে দেখে নিই। 101 কিন্তু একটা প্রাইম নাম্বার। ধরো ফাই অফ যদি আমি 3 জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? তোমার বেসিক্যালি এই সেটের কার্ডিনালিটিটা, এর মধ্যে 1 থাকবে আর 2 থাকবে, আর তো 3 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম, তাহলে এই সংখ্যার কার্ডিনালিটি হচ্ছে 2। তাহলে ফাই অফ যদি 5 দেখি, তাহলে এর মধ্যে কে থাকবে? সেই সেটের কার্ডিনালিটি 1 2 3 4 সবাই থাকছে এক্সেপ্ট 5, তাহলে এর কার্ডিনালিটি হলো 4। তাহলে এবার বুঝতেই পারছো, এটাকে যদি আমি গরুর রচনায় ফেলি, যেখানে পি হচ্ছে একটা প্রাইম, তাহলে এই সেটের কার্ডিনালিটি কত হবে? যার মধ্যে এলিমেন্ট গুলো থাকবে সবাই এক্সেপ্ট ফর পি, তাহলে এই কার্ডিনালিটি হয়ে গেল p-1। তাহলে ফাই অফ 101, উত্তর দেওয়া এখন খুব সহজ, যেহেতু 101 একটা প্রাইম, তাহলে ইট উইল বি p-1 মানে 100। সো দ্য অ্যান্সার উইল বি 100। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু অনেক সময় জ্যাম পরীক্ষায় আসে তোমাদের, খুব সহজ ফর্ম বলতে পারো। আইএসআই এর পরীক্ষা অবশ্যই এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করো না, কিন্তু ফাই রিলেটেড বেশ কিছু প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, এটা গেল একটা, মানে একটা ইনফরমেশন যে যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি সেটা অ্যাডিটিভ হয়ে থাকে, তার কার্ডিনালিটি যদি Zn হয়। তোমরা জানো যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ইজ আইসোমরফিক টু Zn। এই রেজাল্টস গুলো তো নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে। যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ইজ আইসোমরফিক টু Zn। আমি আরেকবার রিপিট করছি। ধরো আমি তোমাকে একটা গ্রুপ দিলাম G, যার অর্ডার হচ্ছে n, and if G is cyclic, তাহলে সব সময় তুমি লিখতে পারো G is isomorphic to Zn with respect to plus। G এর মধ্যে যা খুশি অপারেশন থাকতে পারে, স্টার, তোমার ইচ্ছে যদি মনে হয় চাঁদ, তারা, যা খুশি দাও, কিন্তু তার মধ্যে যদি n খানা এলিমেন্ট থাকে এবং তুমি সামহাউ জেনে গেছো সেই গ্রুপটা সাইক্লিক, তাহলে তোমার আর ওই স্টার, চাঁদ, তারা দেখার কোনো দরকার নেই। তুমি ওর যা যা প্রপার্টি আছে সব প্রপার্টি তুমি এইটুকুনি স্টাডি করলেই হয়ে যাবে। সো দ্যাটস আ ভেরি স্ট্রং রেজাল্ট আইসোমরফিজম। কারণ অ্যালজেব্রিক স্ট্রাকচারগত দিক থেকে এই দুটো গ্রুপের কোনো ফারাক হবে না। এই গ্রুপেও যতগুলো একটা কোনো পার্টিকুলার অর্ডারের এলিমেন্ট থাকবে, এই গ্রুপেও একটা ততগুলোই সেই অর্ডারের এলিমেন্ট থাকবে। সুতরাং তোমার এই গ্রুপ স্টাডি করার থেকে আমার এই গ্রুপ স্টাডি করাই সাফিসিয়েন্ট, কারণ এই জেডএন প্লাস কে স্টাডি করা আমাদের কাছে খুব সহজ। সো এই ধরনের প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয়। ধরো একটা গ্রুপ সামহাউ দেখা গেছে সাইক্লিক, কিন্তু দেখতে বেশ ভজঘট, এবং সামহাউ তুমি বুঝতে পারছো এর মধ্যে এতগুলো এলিমেন্ট থাকবে, তাহলেই তুমি চটজলদি বলে দিতে পারবে জেডএনটাকে গুনেই ওর কোনো স্পেশাল প্রপার্টি যদি বলতে দেয়, সেই করসপন্ডিং স্পেশাল প্রপার্টিটা তুমি জেডএন এর মধ্যে নিয়ে এসে খুব সহজেই বলে দিতে পারবে যে এই গ্রুপটা কেমন দেখতে হবে। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া ফর আইসোমরফিজম, যেটা খুব স্ট্রং জিনিস, যে আমার জেড এন বা এন অর্ডারের সমস্ত সাইক্লিক গ্রুপকে আলাদা আলাদা করে স্টাডি করার কোনো দরকার নেই। ইট ইজ সাফিসিয়েন্ট টু স্টাডি অনলি দিস গ্রুপ, দেন যে কোনো আমি ফাইনাইট সাইক্লিক গ্রুপকে স্টাডি করে ফেলতে পারবো। সো ইটস আ ভেরি স্ট্রং ক্যারেক্টারাইজেশন রেজাল্ট। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব, আস্তে আস্তে ফাই এন এর প্রপার্টিজ গুলো চেক করতে থাকবো। তাহলে আমার দেখানোর উদ্দেশ্য ছিল কিন্তু ফাই এন ইজ আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, মানে ফাই ইজ আ মাল্টিপ্লিকেটিভ ফাংশন।
আচ্ছা, এইটা প্রুফ করার জন্য আমরা আরেকটা গ্রুপ থিওরির রেজাল্ট ইউজ করব। সেই রেজাল্টটাও নিশ্চয়ই তোমাদের সবারই জানা আছে, যে ধরো জেড এন আর জেড এম আছে দুটো গ্রুপ, ঠিক আছে, আমি তাদের ক্রস করতে পারি, জেড এম ক্রস জেড এম, তাহলে এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হয়? এলিমেন্ট গুলো এই টাইপের, অর্ডার পেয়ার অফ এ, অর্ডার পেয়ার এরকম টাইপের দেখতে হয়, সাচ দ্যাট ক্লাস এটা আসে জেড এন থেকে আর ক্লাস বিটা আসে জেড এম থেকে, ঠিক আছে। আমরা দেখাতে পারি এন আর এম যদি দুটো গ্রুপ হয়, মানে জেড এন জেড এম যদি দুটো গ্রুপ হয়, তাহলে উইথ রেসপেক্ট টু দিস এটাও একটা গ্রুপ তৈরি করে উইথ রেসপেক্ট টু দিস ইউজুয়াল প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এবার এইটা তোমাদের কি জানা আছে? এই রেজাল্টটা নিশ্চয়ই তোমরা জানো যে এ আর বি, ধরো ক্লাস এ আর ক্লাস বি ইজ আ জেনারেটর অফ Zn cross Zm if and only if class A is a generator of Zn and class B, বুঝতেই পারছো কি লিখবো, and class B is a generator of Zn, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা কি তোমাদের সবার জানা আছে? চট করে একটু বলো তো। তোমরা যখন সাইক্লিক গ্রুপ পড়েছো নিশ্চয়ই এই রেজাল্টটা পড়েছিলে, হয়তো ভুলে গেছো কিন্তু পড়েছিলে নিশ্চয়ই, বা না পড়লেও এই রেজাল্টটা দেখে নিও। এটা সাইক্লিক গ্রুপের একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, যে এ আর বি যদি ইন্ডিভিজুয়ালি, উল্টো দিক থেকেও সত্যি, এ যদি জেনারেটর অফ দিস হয় আর বি যদি জেনারেটর অফ জেড এম হয়, তাহলে এদের যদি অর্ডার পেয়ার করে নাও তাহলে দ্যাট উইল বি আ জেনারেটর অফ জেড এন ক্রস জেড এম, অ্যান্ড উল্টোটাও সত্যি। আচ্ছা, এই রেজাল্টটা কি তোমরা নিশ্চয়ই দেখেছো? দেখেছো তো সবাই এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, আরেকটা রেজাল্ট যদি দেখি আমরা, আরেকটা গ্রুপ থিওরির রেজাল্ট, সেটা হচ্ছে জেড এম ক্রস জেড এম ইজ আইসোমরফিক টু জেড এন এম। আচ্ছা, এইটা ট্রু না ফলস বলো তো? জিসিডি এম এন ওয়ান হলে ইন জেনারেল কিন্তু দে আর নট আইসোমরফিক, সো দে আর আইসোমরফিক। এটা কি ইফ এন্ড অনলি ইফ রেজাল্ট না এমনি রেজাল্ট? তাহলে ইন জেনারেল এইটা কিন্তু ফলস ইন জেনারেল, কিন্তু যদি আমার এই কন্ডিশনটা এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয় দেন দিস বিকামস ট্রু, ঠিক আছে। তাহলে যদি জেড এন আর জেড এম এই দুটোকে নাও এমন ভাবে যাতে এন আর এম রিলেটিভলি প্রাইম, তাহলে দ্যাট মাস্ট বি আইসোমরফিক টু জেড এন ইনটু এম, মানে এইখানটা প্রোডাক্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি তুমি এই গ্রুপটা নাও জেড 15 আর Z3 cross Z5, then they are isomorphic. তো এটা কিন্তু একটা খুব স্ট্রং রেজাল্ট, যেটা কিন্তু গ্রুপ থিওরির সাইক্লিক গ্রুপ যখন পড়েছো অবশ্যই পড়েছো, এবং এইটা ইউজ করে কিন্তু অনেক রেজাল্টস আমরা পরে করব। তাহলে কি দাঁড়ালো? Z15 আর জেড, যদি সিডিএমএন টা 1 না হয়, হ্যাঁ, তাহলে কি আমি বলতে পারি যে জেডএন ক্রস জেডএম এটা জেড এলসিএম অফ এমএন এর সঙ্গে আইসোমরফিক? কোনটা? জেডএন ক্রস জেডএম টা জেড এলসিএম অফ এমএন এর সঙ্গে আইসোমরফিক, এটা কি বলা যায়? মানে মনে হলো একটা আইডিয়া। আচ্ছা, দেখতে পারো। আচ্ছা, প্রতীক কি বলছো শুনি। হয় না, এদের এলসিএম টা কিন্তু 1 পি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রথমে দেখা যাক এই জিনিসটা কি হচ্ছে। আমরা ধরো দেখতে চাইছি যে
phi of 15, phi of 3 আর phi of 5 এরা নিজেদের মধ্যে কিভাবে যুক্ত হয়ে আছে। আচ্ছা, এইটা যদি নাইভলি করি তাহলে phi of 15টা কি হয় যদি ক্যালকুলেট করি, কারা কারা আছে এই সেটের মধ্যে, তার কার্ডিনালিটি 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, তারপরেই 15 থাকবে, তাই তো? আর কে থাকবে? ও এরা তো আমি খালি প্রাইম গুলো গুনছি, সরি। রিলেটিভলি প্রাইম কারা আছে? 1 আছে, 2 আছে, 3 হবে না, 4 আছে, 5 হবে না, 6 হবে না, 7 আছে, 8 আছে, 9 হবে না, 10 হবে না, 11 আছে, 12 আছে, 12 হবে না, 13 আছে, আর 14 আছে। তাহলে আমি যদি নাইভলি ক্যালকুলেট করি, এরাই 1 2 3 4 5 6 7 8 8জন হয়েছে। তার মানে দিস ভ্যালু ইজ 8। এইটা যদি নাইভলি ক্যালকুলেট করি, কারা আছে এর মধ্যে? 1 থাকছে আর 2 থাকছে, কারণ এটা প্রাইম, তাহলে তার কার্ডিনালিটি হচ্ছে 2। সিমিলারলি এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটার সেটের মধ্যে থাকছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে এর কার্ডিনালিটি হলো 4। দেখো এই দুটো গুণ। স্যার 15টা বুঝলাম স্যার, বুঝলাম না স্যার, একবার বলবেন? হ্যাঁ, 15টার phi of 15 মানেটা কি? মানেটা কি বলো, phi of 15 মানে? মানে স্যার ওই কার্ডিনালিটি যেটা বলছিলেন, কার কার্ডিনালিটি? কোন সেটের কার্ডিনালিটি? 15। 15 থেকে ছোট বা সমান এবং 15-র সঙ্গে যারা রিলেটিভলি প্রাইম, তাদের কার্ডিনালিটি সেই সেটটার কার্ডিনালিটি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমি যে যে এলিমেন্ট গুলো নিয়েছি, 1 15-র সঙ্গে রিলেটিভলি প্রাইম, 2 15-র সঙ্গে রিলেটিভলি প্রাইম, কিন্তু 3 15-র সঙ্গে রিলেটিভলি প্রাইম নয়, আচ্ছা কারণ স্যার, 3 বুঝেছি বুঝেছি 4 স্যার, এইভাবে করতে করতে 8। তাহলে দেখো মানে এইটা স্যার 3 আর 5 বাদ হবে। 3 5 ছাড়াও আরো বাদ থাকবে, 10ও বাদ থাকবে, হ্যাঁ 10 বাদ থাকবে। 9 বাদ থাকবে, অনেকেই বাদ থাকবে। আচ্ছা, এবার দেখো এই দুটোকে গুণ করলে কিন্তু এই জিনিসটা পেলাম, তাহলে এরা কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড। এই জিনিসটা তাহলে দেখো একটা কাইন্ড অফ মাল্টিপ্লিকেটিভ ফাংশনস হওয়ার একটা সুযোগ আছে এদের। এরা এরা হয়তো 15-র জন্য হয়ে গেছে, কিন্তু মে নট বি ট্রু ফর আদার নাম্বারস। একটার জন্য ফেল করে গেলেই কিন্তু আর মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলতে পারবে না, কিন্তু আমরা দেখতে চাইছি যে দে আর মাল্টিপ্লিকেটিভ ফাংশনস হচ্ছে সত্যি। সেইটা তুমি নাম্বার থিওরেটিক মেথডে প্রুফ করতে পারো, কিন্তু আমরা খুব সহজেই প্রুফ করব বাই ইউজিং গ্রুপ থিওরেটিক টেকনিক। কিভাবে দেখা যাক? ধরো আমরা এক্ষুনি যে দুটো রেজাল্ট দেখলাম, যে জেড এন ক্রস জেড এম is isomorphic to ZNM if and only GCD NM equal to 1। ঠিক আছে, এবার খেয়াল করো, আমি যখন মাল্টিপ্লিকেটিভ দেখাতে চাইছি তখন কিন্তু n আর m ইকুয়াল টু 1 নিয়েই শুরু করেছি। সো আই হ্যাভ টেকেন n and m ইন সাচ আ ওয়ে দ্যাট দে আর রিলেটিভলি প্রাইম। সো এই কন্ডিশনটা কিন্তু আমার ধরাই আছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা ধরা হলে এইটাও সত্যি। আচ্ছা, একটু আগে দেখলাম এইটার মধ্যে কতগুলো জেনারেটর আছে, জেড এন এর মধ্যে কতগুলো জেনারেটর আছে? এটা সাইক্লিক গ্রুপ, তাহলে এর মধ্যে ফাই এন খানা জেনারেটর আছে। এর মধ্যে জেনারেটর কতগুলো আছে? ফাই এম খানা। আর এর মধ্যে এটাও সাইক্লিক গ্রুপ, তাহলে এর মধ্যে জেনারেটর আছে ফাই এন এম খানা। এবার প্রশ্ন হলো, এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে কি কি বসবে? তোমার খুব ইচ্ছে যে এইটা ইকুয়াল বসবে আর এখানে একটা মাল্টিপ্লিকেশন বসবে, তাহলেই ডান। তাহলে এর জন্য আমাকে কিভাবে লজিকটা সাজাতে হবে? লজিকটা কিভাবে সাজাবো সেটাও আমরা একটু আগে দেখলাম, যে এইটা কমা বি ইজ আ জেনারেটর অফ, তাহলে এটা তো একটা অর্ডার পেয়ার। তাহলে একটু আগে আমরা কি দেখলাম, যে এইখানের যে যতগুলো জেনারেটর আছে, এই যে জেনারেটরটা, এই জেনারেটরটা অফ দিস ইফ অ্যান্ড অনলি ইফ কি হয়, A is a generator of Zn আর B is a generator of Zm। তার মানে এইখানে কতগুলো জেনারেটর আছে সেইটা ক্যালকুলেট করা ইজ সেম অ্যাজ এর মধ্যে কতগুলো জেনারেটর আছে, বি এর মধ্যে কতগুলো জেনারেটর আছে। যেহেতু এটা পেয়ার,
তাহলে তাদের গুণ করে দিলেই তুমি এইটার মধ্যে কতগুলো জেনারেটর আছে পেয়ে যাবে। তাহলে এর মধ্যে জেড এন ক্রস জেড এম এর মধ্যে কতগুলো জেনারেটর আছে, ফাই এন ইন্টু ফাই এম খানা। আর ডান দিকে কতগুলো জেনারেটর আছে, ফাই এন এম খানা। যেহেতু দুটো গ্রুপই আইসোমরফিক, তাহলে এখানেও যতগুলো জেনারেটর আছে এখানেও ততগুলো জেনারেটর হবে, ফলে এই ইকুয়ালিটি সাইনটা আসবে। বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হলে বলো। কারো বুঝতে অসুবিধা হলে বলো। সবাই বুঝে গেছো? স্যার মানে ওটা আইসোমরফিক হলে এটা মানে ঘটবে। হ্যাঁ, তুমি তো দেখো, তুমি যখন রিলেটিভলি প্রাইম নিয়েই তো শুরু করবে এনআরএম কে, যেহেতু এরা জিসিডি 1 নিয়ে শুরু করবে আচ্ছা এনআরএম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যেহেতু এটা ধরা আছে, হুম হুম হুম। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে দে আর আইসোমরফিক। যেই আইসোমরফিক হয়ে গেল, এইখানে যতগুলো জেনারেটর থাকবে এখানেও ততগুলো জেনারেটর থাকবে। এবার এইখানে কতগুলো জেনারেটর থাকবে সেটা কিভাবে বের করব, ইন্ডিভিজুয়ালি এখানে যতগুলো জেনারেটর আছে ইনটু এইখানে যতগুলো জেনারেটর আছে। তাহলে এইখানে আছে ফাই এন খানা, সেটা লিখলাম, ইনটু তাহলে ফাই বি খানা জেনারেটর, তাহলেই হয়ে গেল। এইটাই যদি তুমি নাম্বার থিওরিটিক্যালি প্রুফ করতে যাও, এটা কিন্তু বেশ বড় রেজাল্ট, মানে ধরো বইয়েরই প্রায় 1 পাতা 1.5 পাতা জুড়ে প্রুফটা। কিন্তু যেহেতু তোমরা অলরেডি গ্রুপ থিওরি পড়ে এসছো, ফলে ওয়াই নট, আমরা 1-2 লাইনে প্রুফটা করে ফেলতে পারছি, যেগুলো আমরা অলরেডি গ্রুপ থিওরির রেজাল্ট পড়ে এসেছি। তোমরা চাইলে আহ, এই রেজাল্টস গুলো দেখতে পারো, যেখানে ধরো ক্লাসিক্যাল অ্যালজেব্রা বা ক্লাসিক্যাল নাম্বার থিওরি কিভাবে ইউজ হয়েছে, কিভাবে, কারণ অ্যাকচুয়ালি যখন প্রথম প্রুফ হয়েছিল তখন এই রেজাল্টস গুলো ছিল না, ফলস্বরূপ তখন যেভাবে হয়েছে, এখন কিন্তু আমরা যেহেতু গ্রুপ থিওরি অলরেডি জানি, ফলে আমাদের পক্ষে এই জিনিসটা প্রুফ করাটা অনেক ইজি হয়ে গেল। তাহলে বোঝা গেল ফাই এন। তাহলে যেটা হলো, ফাই এন, ফাই হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এবং এর সাহায্যে আমরা কিন্তু অনেকগুলো রেজাল্টস প্রুফ করব। আচ্ছা, এবার আমি একটু এতে চলে যাই, গ্রুপ থিওরির আরেকটু ডিটেলসে যদি যাই, তাহলে আমরা কতগুলো জিনিস চেক করতে পারবো। এক হচ্ছে, একটা তোমাদের কাইন্ড অফ সিম্পল হোমওয়ার্ক, যেটা অলরেডি তোমরা গ্রুপ, রিং এবং ফিল্ডেরও খানিকটা জিনিস পড়েছো, যে এই ফাই এন তোমাকে গ্রুপ থিওরি, রিং থিওরি বা ফিল্ড থিওরির কতগুলো ইনফরমেশন দেয়। ফর এক্সাম্পল, আমি যেমন দেখলাম জেড এন প্লাসের নাম্বার অফ জেনারেটরস হচ্ছে ফাই এন, এটা একটা রেজাল্ট। এরকম আর কি কোনো তুমি রেজাল্ট জানো যেটা ফাই এন দিয়ে এক্সপ্রেস করা যায়? একটু বলো তো শুনি, তোমাদের জানাশোনা ফাই এন দিয়ে গ্রুপ, রিং, ফিল্ড, যে কোনো জায়গার রেজাল্ট যেটা তুমি ফাই এন দিয়ে বলতে পারো। আর কারো মাথায় আসছে কিছু? আচ্ছা, আমি একটু হিন্টস দিচ্ছি। ধরো আমি রিং কনসিডার করছি, জেড এন প্লাস ডট, ঠিক আছে? রিং এর, এটা একটা রিং, কমিউটেটিভ রিং। আচ্ছা, এর কি ইউনিটস আছে? ইউনিটস বলতে সেই সমস্ত এলিমেন্টকে ইউনিট বলবো যদি আরেকটা কোনো এলিমেন্ট দিয়ে গুণ করার ফলে সেইটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়, তার মানে যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে সেই ধরনের এলিমেন্ট গুলো। ফর এক্সাম্পল, ধরো আমি জেড সিক্স প্লাস ডট কনসিডার করলাম, এটা একটা রিং। তাহলে এর ইউনিটস কারা কারা? ক্লাস 1 তো অবশ্যই একটা ইউনিটস, আর কেউ আছে এর ইউনিট যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে? স্যার 5 আছে, 5 ক্লাস হবে। 5, ভেরি গুড। তাহলে দুটোই দেখো, আশ্চর্যজনক ভাবে এর কার্ডিনালিটিও কিন্তু 5 of 6 হয়ে গেছে। তার মানে দ্য নাম্বার অফ ইউনিটস অফ জেড এন স্টার, নাম্বার অফ ইটস, নাম্বার অফ ইউনিটস অফ জেড এন প্লাস ডট, সেটাও কিন্তু 5 of n। ঠিক আছে, আর কোনো রেজাল্ট মনে পড়ছে তোমাদের যেটা 5 of n দিয়ে পাচ্ছ? এনি রেজাল্ট?
আচ্ছা আমি একটু হিন্টস দিচ্ছি, এই রেজাল্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো দারুণ ভাবে কাজে দেয়। আচ্ছা, অটোমরফিজম গ্রুপ পড়েছো? কার্ডিনালিটি অফ অটোমরফিজম অফ জেড এন, এটার কত হয় জানো? হুম, একটু জোরে বলো। দিস ইজ অলসো ফাই অফ এন। অটোমরফিজম মানে, অটো মানে নিজে, সেম, তার মানে অল আইসোমরফিজমস ফ্রম জেড এন টু জেড এন, এই যে সেটটা হয় যেখানে কিন্তু এফটা হচ্ছে আইসোমরফিজম, এটা জেড এন। তাহলে এর যে কার্ডিনালিটি, দেখো এই এন আর এই এন সেম, তার মানে নিজের থেকে নিজের মধ্যে যতগুলো আইসোমরফিজম আছে তাকেই বলা হয় অটোমরফিজম। তার যে কার্ডিনালিটি, দ্যাট ইজ অলসো ফাই অফ এন। তাহলে দেখো তোমরা কিন্তু অলরেডি তিনটে নোন রেজাল্টের সঙ্গে ফাইটাকে অ্যাসোসিয়েট করতে পারলে, সো ফাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এই যে গ্রুপ অফ ইউনিটস ইউ অফ এন, এর মানে কি? সেই সমস্ত আমরা কি জানি, জেড এন প্লাস এটা একটা গ্রুপ তৈরি করে, বাট জেড এন উইথ রেসপেক্ট টু ডট এটা কিন্তু গ্রুপ তৈরি করে না, কারণ জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। ফর এক্সাম্পল, আমি যদি Z6 উইথ রেসপেক্ট টু ডট করি, তাহলে দেখো এইটার মুশকিল কারা কারা হয়ে যাবে। ক্লাস 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে ক্লাস 1, আমি পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ ক্লাস 2? ক্লাস 2 এর কে আছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, যে যাকে গুণ করলে ফ্রম Z6 এর এলিমেন্ট দিয়ে তুমি ক্লাস 1 পাবে? কে আছে বলো তো, একটু চেক করা যাক। নেই জিরো তো। দিয়ে, আচ্ছা একটু চেক করে নিই প্রথমে। জিরো দিয়ে গুণ করলে তুমি পাবে না, 1 দিয়ে যদি গুণ করো হবে না, তাহলে ক্লাস 2 ইন্টু ক্লাস 1 ইকুয়াল টু ক্লাস 2, সেটা 1 নয়। 3 দিয়ে যদি গুণ করো 0 হয়ে যাবে, এক্স এর জায়গায় যদি 3 বসাও 0 হয়ে যাবে, এক্স এর জায়গায় যদি 4 বসাও তার মানে সেটা 8 হলো, 8 মানে 2 হয়ে গেল, সেটা 1 হলো না। এক্স এর জায়গায় যদি 5 বসাও তাহলে হয়ে যাবে 10, দ্যাট উইল বি ইকুয়াল টু 4, হুইচ ইজ অলসো নট আইডেন্টিটি। সো এইরকম কোনো এক্সই তুমি পেলে না। সিমিলারলি তুমি যদি 3 এর জন্য বসাও, তাহলেও দেখবে এরকম কোনো এক্স তুমি পাবে না হুইচ উইল মেক ইউ ক্লাস 1, তাহলে এটাও হলো না। সিমিলারলি যদি তুমি 4 এর জন্য বসাও, তাহলেও কিন্তু তুমি কোনো এক্স খুঁজে পাবে না হুইচ উইল গিভ ইউ ক্লাস 1, এরকম এক্সও পাওয়া যাবে না। আচ্ছা এবার 5 এর জন্য, আচ্ছা সরি, 5 এর জন্য দেখা যাক। 5 এর জন্য যদি তুমি দাও, 5 এর জন্য যদি তুমি দেখো, তাহলে এরকম কি এক্স পাবে 5 এর জন্য যাকে গুণ করলে 1 পাবে? কে হবে 5 এর জন্য? হ্যাঁ স্যার, 5ই হবে স্যার। এখানে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 5 ইন্টু 5 25, মডিউলো 6 মানে 24 প্লাস 1, তার মানে ক্লাস 1, তাহলে কিন্তু 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে এতগুলো নাম্বারের মধ্যে তুমি দেখতে পেলে, 0 তো ছেড়েই দাও, 1 হলো আর মাত্র 5 হলো। দেখো খেয়াল করো, 1 আর 5 এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে উইথ রেসপেক্ট টু 6, দে আর রিলেটিভলি প্রাইম, আর বাকি কেউই কিন্তু রিলেটিভলি প্রাইম হলো না। ফলস্বরূপ এখানেও এইটাকেই বলা হয়, আমরা দেখানো যায়, আমরা কিছুদিনের মধ্যেই দেখবো, U6 এটাকে বলা হয় গ্রুপ অফ ইউনিটস, যাদের ইউনিট এক্সিস্ট করছে, তাহলে ক্লাস 1 ক্লাস 5, দ্যাট ফর্মস আ গ্রুপ উইথ রেসপেক্ট টু ডট। দেখো এইটা, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করছে ক্লাস 1 আর ক্লাস 5 কে নিয়ে, দেখবে তুমি একটা গ্রুপ তৈরি করে ফেলতে পারছো, দ্যাট ইজ নোন অ্যাজ গ্রুপ অফ ইউনিটস। তাহলে এই গ্রুপ অফ ইউনিটস এর কার্ডিনালিটি হয়ে যাবে, তারাই হবে যাদের কিন্তু 6 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম, সো 5 অফ 6। আচ্ছা চট করে বলে ফেলতে পারবে জেড অফ 12 এর, জেড তার মানে U12 এর কার্ডিনালিটি কত? U12 এর কার্ডিনালিটি কত? হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি অফ U12? চট করে বলো, U12 এর কার্ডিনালিটি কত? স্যার 4। 4, তার মানে 5 অফ 4, 5 অফ 12 বের করলেই হয়ে যাবে।
তো ফাই অফ 12, তাহলে ফাই অফ 12 কে আমি কিভাবে বের করব? আমরা একটু আগেই দেখেছি যে 12টা একটা ফাইটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সো ফাই অফ, আমি এটাকে 2² ইন্টু 3 করে লিখতে পারবো। সো ফাই অফ 2² ইন্টু ফাই অফ 3। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ফাই অফ 2²? আচ্ছা, 2²টা যেহেতু 4, তার মানে 4 আমি জানি যে এটা খুব সহজেই লিখতে পারি যে 4 মানে হচ্ছে 1 আছে, 2 নেই, 3 আছে, তাহলে এটা হলো 2। আর পি একটু আগে দেখেছি, ফাই অফ পি হয়ে যায় p-1, তাহলে এটা হচ্ছে 2, সো ইকুয়াল টু 4। তো উই আর ডান। তাহলে প্রশ্ন হলো এবার যদি আর একটু বড় দিয়ে দেয়, মানে আমি তো তোমাকে বেশ ছোট দিলাম, সেই জন্য খুব সহজেই তুমি পেরে গেলে। তাহলে এবার যদি আমি একটু বড় দিই তাহলে কি হবে? মানে ধরো আমি তোমাকে বললাম ফাই অফ 120 ভ্যালু কিভাবে বের করব। ফাই অফ 120, বা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, তোমাদের সুবিধের জন্য ফাই অফ 1200, এইটা কত হবে? চট করে বের করে আমাকে বলো, ফাই অফ 1200 কত হবে? কার তাড়াতাড়ি উত্তর আসে একটু দেখি, চ্যাট বক্সে লেখো তো দেখি কার উত্তর আগে আসে, চ্যাট বক্সে লেখো। ফাই অফ কত নিশ্চয়ই বুঝতে পারছো, 1200 কত? দেখি কার এরকম আসে। আচ্ছা, একজনের বেরিয়েছে 64, বাকিদের কি বেরোচ্ছে দেখে দেখা যাক। আচ্ছা, আমরাও একটু এগোনোর স্যার চেষ্টা তখন করি। টু হ্যাঁ, স্যার তখন 2² 2 লিখলেন কেন স্যার? সরি হবে। আচ্ছা, 2² কে কেন 2 লিখলাম? 2² মানে 4। 4 মানে আমি যদি হাতে করে করতে যাই তাহলে কি দাঁড়াবে? হাতে করে করতে গেলে আমার 1 আর 3 ওর সঙ্গে রিলেটিভলি প্রাইম, তাহলে তার কার্ডিনালিটি 2, দুটো এলিমেন্ট ও আছে আচ্ছা সেই আচ্ছা, জন্য। ওই আচ্ছা আচ্ছা ওইভাবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু একটু যদি বড় হয়ে যায় তখন একটু অসুবিধে। আচ্ছা, ফাই অফ 1022 কে আমি কিভাবে লিখতে পারি? এটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমার কি হয়? তাহলে আমি জানি এটাকে যদি আমি 12 ইন্টু 100 করি তাহলে 1200 স্যার, হয়ে 2 যাবে। টু দি পাওয়ার 2 টু দি হ্যাঁ, পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 1, 5 টু দি আচ্ছা পাওয়ার 2। আচ্ছা, তাহলে দেখো এইখানে 12কে আমি লিখতে পারি 2² ইন্টু 3, আর 100কে আমি লিখতে পারি 2² ইন্টু 5, 5²। তাহলে আলটিমেটলি চলে এলো ফাই অফ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5²। এটাই সবার এসছে তো? স্যার 5² মানে 5 হবে? না না, 5² আসছে, 5²। 5², কারণ 25 ইন্টু 4 100। হ্যাঁ আচ্ছা, সরি স্যার, সরি। ঠিক আছে। আচ্ছা, এইটা বাই যেটা আমরা করেছিলাম সেটা হলো 2 টু দি পাওয়ার 4 পাই অফ 3 পাই অফ 5²। আচ্ছা, এইবার 2 টু দি পাওয়ার 4 মানে 16। 16কে তুমি হাতে করে করতে পারো, কিন্তু যদি 2 টু দি পাওয়ার 40 থাকতো দেন হোয়াট টু ডু? সো দ্য কোয়েশ্চেন ইজ, আমার এইভাবে করার জন্য ভেবে নেওয়া উচিত যে ইন জেনারেল আমার রেজাল্টসটা কি হওয়া উচিত। সেটা হলো পাই অফ পি টু দি পাওয়ার এন। এইটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে দেখো আমার এর যদি কোনো ফর্মুলা আমার হাতে চলে আসে তাহলে কিন্তু এটা এটা হয়তো 16 আছে বলে আমি হয়তো চট করে পেরে যাব, বা এটা 25 আছে বলে হয়তো চট করে পেরে যাব। কিন্তু এটাই যদি 2 টু দি পাওয়ার 40 থাকতো তাহলেই কিন্তু তোমাদের ডুবডুবি বেজে যেত। সিমিলারলি এটা যদি 5 টু দি পাওয়ার 200 থাকতো তাহলেও কিন্তু বেশ অসুবিধা হয়ে যেত। সো কিন্তু আমি যদি একটা জেনারেল ফর্মুলা বের করতে পেরে যাই সামহাউ, দেন দ্যাট উইল বি ইজি। তো এতক্ষণ অবধি আমরা কি দেখেছিলাম? পাই অফ পি ইজ ভেরি ইজি, দিস ইজ p-1। নাও মাই এম ইজ হোয়াট ইজ ফাই অফ পি টু দি পাওয়ার এন। তাহলে এইটা আমি কিভাবে বের করব সেটা আগে একটু দেখা যাক। আচ্ছা, তার মানে আমার ফাই অফ পি টু দি পাওয়ার এন বের করার মেন টার্গেট হচ্ছে অল সাচ নাম্বারস, তার মানে
এর একটা সেটের কার্ডিনালিটি, সেই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে এক্স such that x is less than equal to p to the power n and GCD of x টা অবশ্যই পজিটিভ ইন্টিজার, আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা, তাহলে একটু বেটার লেখার জন্য এইভাবে লেখা যেতে পারে, and GCD of x আর p to the power n equal to 1। এই সেটের কার্ডিনালিটি আমি চাইছি। তার মানে এক্স এর পি টু দি পাওয়ার এন এর সঙ্গে যারা রিলেটিভলি প্রাইম এবং 1 থেকে পি টু দি পাওয়ার এন এর মধ্যে যতগুলো রিলেটিভলি প্রাইম ইন্টিজার আছে আমি সেই ইন্টিজারের কার্ডিনালিটির সেটটা দেখতে চাইছি। তো দ্যাট ইজ মাই মেন টার্গেট। ঠিক আছে, সেটাই হয়ে যাবে ফাই এন। আচ্ছা, এইবার আমি যদি এতে দেখি মানে কিভাবে ক্যালকুলেট করব, আমরা একটু উল্টো দিক থেকে দেখার চেষ্টা করি। তার মানে এই প্রপার্টিটা হোল্ড করছে না, তার মানে এই প্রপার্টিটা জিসিডি এক্স আর পি টু দি পাওয়ার এন এক হচ্ছে না, এই রকম একটা ইন্টিজার দেখার চেষ্টা করি। এমন একটা ইন্টিজার দেখতে চাইছি যেটা কিনা এক্স আর পি টু, এমন একটা ইন্টিজার এক্স আমি চাইছি যেটা পি টু দি পাওয়ার এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম নয় কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে তার ফর্মটা কিরকম দেখতে হবে? আমি চাইছি এমন একটা ইন্টিজার ধরা যাক y such that 1 less than equal to y less than equal to p to the power n and GCD of y আর p to the power n not equal to 1। তাহলে y সম্পর্কে আমি কি বলতে পারি, y টাকে কিরকম দেখতে হবে? y একটা ডেফিনিট প্রপার্টি কিন্তু স্যার এইভাবে থাকবে পি 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 2p 3p আপ টু p টু দি পাওয়ার k মাইনাস 1 ইনটু p, এরকম আর কি। হ্যাঁ, তার মানে এটা বোঝা যাচ্ছে y এর মধ্যে p নিশ্চয়ই একটা টার্ম থাকবে, p মাস্ট ডিভাইড y। তুমি দেখো যেহেতু p টু দি পাওয়ার n এর অল যদি প্রাইম যে ফ্যাক্টর আছে সেটা p, সেই pটা যেন y এর মধ্যে ঢুকে থাকে। তার মানে y মাস্ট লুক লাইক সাম p ইনটু সাম a, তাই তো? এবার প্রশ্ন হলো এটা কোথা থেকে কত অবধি ভ্যারি করবে, এর ভ্যালুটা কিরকম হতে পারে, কোথা থেকে কত অবধি ভ্যারি স্যার করবে? 1 থেকে p টু দি পাওয়ার k মাইনাস 1, 1 থেকে p টু দি পাওয়ার k মাইনাস 1, p টু দি পাওয়ার হ্যাঁ n মাইনাস 1, তাই তো? দেখো এটা যেহেতু লেস দ্যান ইকুয়াল টু অবধি যেতে পারে, তাহলে এর ভ্যালু যদি p টু দি পাওয়ার n মাইনাস 1 হয় তাহলেও y ইকুয়াল টু p টু দি পাওয়ার n হয়ে যাবে, and that p টু দি পাওয়ার n এবং দে আর রিলেটিভলি প্রাইম হয়ে যাবে, নট রিলেটিভলি প্রাইম, p টু দি পাওয়ার n আর p টু দি পাওয়ার n, তাহলে তাদের জিসিডি p টু দি পাওয়ার n, সো দে আর নট রিলেটিভলি প্রাইম। তার মানে হলো এই y এর যে ভ্যালুটা আছে সেই y এর ভ্যালুটা ভ্যারিজ ওভার, মানে সেই ফর্মটা হবে p ইনটু a ফর্মে এবং সেই এটা ভ্যারি করবে 1 থেকে p টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে বলো তো এরকম কতগুলো y পাওয়া যাবে? এইরকম কতগুলো y পাওয়া যাবে যাদের এই উপরের প্রপার্টিটা স্যাটিসফাই করছে? এরকম কতগুলো y পাওয়া যাবে? এন খানা, কত? এন খানা, এন খানা, n খানা। তাহলে এই এতগুলো তুমি যতগুলো a কে ভ্যারি করাতে পারবে প্রত্যেকেই তো y এর জন্য স্যাটিসফাই করে যাবে, তাই না? তুমি যতবার a কে ভ্যারি করাবে এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও এর মধ্যে থেকে, সেটাই তো y এর কাজ করে দেবে। এবং সেইখানে যেহেতু p আছে তাহলে জিসিডি অফ y আর p টু দি পাওয়ার n ক্যান নট বি ইকুয়াল টু 1। তাহলে এর কতগুলো হতে পারে? 1 থেকে p টু দি পাওয়ার n মাইনাস 1 অব্দি যে কোনো ইন্টিজারই কাজ করে দেবে। তাহলে এইরকম y কতগুলো পেতে পারি? এক্স্যাক্টলি p টু দি পাওয়ার n মাইনাস 1 খানা। তাহলে কি দাঁড়ালো? টোটাল p টু দি পাওয়ার n মাইনাস 1 খানা ইন্টিজার আছে যারা কিনা এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে, এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। এবং এই প্রপার্টিটা দেখো এর ঠিক উল্টোটা, তাহলে 1 থেকে p টু দি পাওয়ার n মাইনাস 1 এর টোটাল p টু দি পাওয়ার n মাইনাস 1 খানা টোটাল ইন্টিজার আছে, যার মধ্যে p টু দি পাওয়ার n মাইনাস 1 খানা এই প্রপার্টি স্যাটিসফাই করে।
তাহলে যারা পড়ে রইলো তারা কি হলো, এই ইন্টারভালের মধ্যে যারা রিলেটিভলি প্রাইম তারাই। তাহলে টোটাল ছিল পি টু দি পাওয়ার এন খানা এলিমেন্টস, তাদের মধ্যে এই কটা এলিমেন্ট বাদ চলে গেল যারা জিসিডি 1 নয়। তাহলে যে কটা এলিমেন্ট পড়ে রইলো তারা কিন্তু রিলেটিভলি প্রাইম হয়ে গেল। তার মানে ফাই অফ পি টু দি পাওয়ার এন এর ভ্যালুটা এটাই হয়ে গেল। তাহলে ফাই অফ পি টু দি পাওয়ার এন কত হলো, পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কি বোঝা গেল? সবাই বুঝতে পারলে? কারো বুঝতে? লাস্টে কি বলে আগে বলুন এটা। আচ্ছা, এটা আমি একটু একে বলি, কেউ একজন তোমাদের মধ্যে রিপিট করো, কে বলবে? প্রতীক বোঝাবে? প্রতীক একটু বোঝাও। মানে আমরা এখানে মানে একদম তাহলে প্রথম থেকে বোঝাও যাতে ওর বুঝতে সুবিধা হয়। মানে আমরা যে সেটটা অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে সেই সেটটা না করে তার কমপ্লিমেন্ট সেটটা আগে কাউন্ট করছি, না ওটা সুবিধা হবে। এবার এর যে সেটটা কাউন্ট করছে সেটা হচ্ছে যে 1 থেকে পি টু দি পাওয়ার এন পর্যন্ত যে যে নাম্বারগুলো আছে যাদের পি টু দি পাওয়ার এন এর সঙ্গে জিসিডিটা 1, তাহলে এর কমপ্লিমেন্ট হচ্ছে যে জিসিডিটা 1 নয়, মানে 1 এর থেকে বেশি হবে। তার মানে এবার যেহেতু জিসিডিটা তাহলে মানে কি পি বা তার বেশি হবে, তার মানে অ্যাটলিস্ট যে জিসিডিটা হবে সেটা অ্যাটলিস্ট পি হবে। তার মানে আমি ভাবতে সেই নাম্বারগুলোর একটা ফ্যাক্টর অ্যাটলিস্ট পি হবে। এবার আমি সেই নাম্বারগুলোকে তাই লিখতে পারি পি ইন্টু সামথিং টাইপের। এবারে দেখছি সামথিং যেটা আছে এটা সেটা মানে কি কি পসিবল ভ্যালু নিতে পারে। এবার যদি আমার ওয়াইটাকে পি এ টাইপের লিখি, পি এটা লাই করবে পি থেকে পি টু দি পাওয়ার এন এর মধ্যে, তাহলে পি এটা যদি পি থেকে পি টু এন এর মধ্যে লাই করে তাহলে এবার এটা লাই করবে 1 থেকে পি টু দি পাওয়ার এন মাইনাস 1 এর মধ্যে। এবার এর যতগুলো পসিবল ভ্যালু পাবো ওয়াই এরও ততগুলো পসিবল ভ্যালু পাবো। তার মানে ওয়াই এর পসিবল ভ্যালু হচ্ছে পি টু দি পাওয়ার এন মাইনাস 1 খানা পাচ্ছি আমরা। তাহলে এর কমপ্লিমেন্ট সেটটা যেটা আছে সেটার কার্ডিনালিটি হচ্ছে পি টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এবার অ্যাকচুয়াল সেটটা হচ্ছে যে টোটাল যে যেটা মানে ইউনিয়ন মানে এক থেকে পি টু এন এবং যতগুলো নাম্বার আছে তার থেকে কমপ্লিমেন্টটা বাদ দিয়ে দিলে যেটা পুরো সেটা হচ্ছে আমার মানে রিকোয়ার্ড সেটটা। তাহলে সেটা হচ্ছে পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। গুড। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা যে অঙ্কটা দিয়েছিলাম 120 কোনটা ছিল, হ্যাঁ এইটা। এইবার দেখো ফাই অফ টু টু দি পাওয়ার 4 বের করা খুব ইজি হয়ে গেল। ফাই অফ টু টু দি পাওয়ার 4 কত, টু টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, চট করে বেরিয়ে গেল। কারণ পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 3 ভ্যালু বেরিয়ে গেছে 2, আর এইটার ভ্যালু কত 5 স্কোয়ার, মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 1। এইবার এইটা গুণ করলে কত হয় চট করে আমাকে বলো। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, 64 বেরিয়েছে সবার। তাহলে এবার বুঝতে পারছো খুব বড় নাম্বার দিলেও তুমি যদি সঠিকভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলো তাহলে নাও ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাই এন ভেরি ইজিলি। জাস্ট সিম্পলি তুমি এইগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে লিখে ফেলবে। তার মানে এইটা যে কোনো যদি এন এই ফর্মে দেওয়া হয় পি ওয়ান আলফা ওয়ান করতে করতে পি কে আলফা কে ফর্মে, কারণ ফান্ডামেন্টাল বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক, যেটা কিন্তু ইউক্লিড প্রুফ করে গিয়েছিল, সেইটা করে গেলে মানে করলে তুমি খুব সহজেই যে কোনো এন কে ইউনিক ওয়েতে ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট আকারে লিখে ফেলতে পারবে। তাহলে চট করে তুমি যদি ফাই এন করো তাহলে সব দিকে ফাই হয়ে যাবে, যেহেতু এরা সব ডিস্টিংক্ট প্রাইম নিজেদের মধ্যে রিলেটিভলি প্রাইম, তার মানে এগুলো সবকটা এরকম হয়ে যাবে। পি ওয়ান আলফা ওয়ান করতে করতে ফাই অফ, যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন তুমি এরকম লিখে ফেলতে পারবে। যেই এটা লিখে ফেললে এইগুলোর প্রত্যেকটার ভ্যালু কি দাঁড়ালো, পি ওয়ান আলফা ওয়ান মাইনাস পি ওয়ান আলফা ওয়ান মাইনাস 1। এইভাবে প্রোডাক্ট করতে করতে পি কে আলফা কে মাইনাস পি কে আলফা কে মাইনাস 1। তাহলে এটাই হয়ে গেল ফর্মুলা। এবার এইটাকেই অনেকে সাজিয়ে গুছিয়ে লেখে কিভাবে, ধরো প্রথমটা থেকে তুমি পি ওয়ান আলফা ওয়ান কমন নিয়ে নিলে, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস 1 বাই পি ওয়ান পড়ে রইলো। সিমিলারলি তুমি প্রত্যেকটা থেকে লাস্টেরটা থেকে পি কে আলফা কে যদি তুমি কমন নিয়ে নাও তোমার পড়ে থাকবে কি 1 মাইনাস 1 বাই পি কে। এবার এই যে আলফা ওয়ান
p1 টু দি পাওয়ার আলফা 1, পরেরটা থেকে p2 টু দি পাওয়ার আলফা 2, এইভাবে pk টু দি পাওয়ার আলফা কে, এদের যদি তুমি পরপর গুণ করো, মানে পুরো ব্যাপারটাই জেড এ হচ্ছে, সো কমিউটেটিভ, তাহলে পুরো ব্যাপারটাই হয়ে যাবে, এই জিনিসটা হয়ে গেল এন। এন কিভাবে এলো বুঝতে পারলে, যে প্রত্যেকটাকে তুমি যদি গুণ করো, এইটা ইনটু এরপর p2 টু দি পাওয়ার আলফা 2 ইনটু pk টু দি পাওয়ার আলফা কে, সেটাই তো ভ্যালুটা এন। এন এর ভ্যালুটা তো তাই ছিল। তো এই ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও, তাহলে এই জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে। তাহলে এন ইনটু, তাহলে পড়ে রইলো কি 1 মাইনাস 1 বাই p1 করতে করতে 1 মাইনাস 1 বাই pk। তো এটা হচ্ছে জেনারেল ফর্ম, যেটা তুমি খুব সহজেই প্রুফ করতে পারো, বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন লাগাতে পারবো ফর ফর্মালিজম, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই জিনিসটা প্রুফ করে ফেলতে পারবে। তাহলে ইন জেনারেল ফাই এন লেখার একটা পদ্ধতি আমাদের কাছে চলে এলো। ঠিক আছে, বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে এবার চট করে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবে যে ভ্যালুস গুলো। আচ্ছা, এই অর্কপ্রবর ভ্যালু কত বেরিয়েছিল? 320 ভুল বেরিয়েছে। কি হবে তো সব 320 320 লিখছে। 320 হচ্ছে আমি প্রথম ভুল এসেছি। আচ্ছা, 320 এসছে। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, এইবার বলি জিনিসগুলো, যে এই তাড়াতাড়ি ক্যালকুলেশন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সঠিকভাবে তাড়াতাড়ি, অনেকেই খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে কিন্তু হয়তো ভুল হয়ে যায়, অল্প একটু ভুল মানেই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় অনেক নিচে নামিয়ে দেবে। অনেকেই ক্লাসে অনেক সময় অঙ্ক করতে দিলে তারা এক্সিস্টেন্সিয়াল রুল দেখায়, মানে ধরো আমি বের করতে বললাম 5 of 4800, ঠিক আছে, বা আরেকটা জিরো দিয়ে দিলাম। তোমরা এক্ষুনি ফর্মুলা দেখেছো, তোমরা জানো এটাকে দেয়ার এক্সিস্ট আ প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ দ্যাট, খুব ভালো করতে পারবে, তারপর ফাই দিয়ে গুণ করে ছোট করে দিতে পারবে। সো দেয়ার এক্সিস্ট সাম ভ্যালু। নাও মাই পয়েন্ট ইজ হোয়াট ইজ দ্যাট ভ্যালু? চট করে ক্যালকুলেট করে বলো তো, হোয়াট ইজ দ্যাট ভ্যালু? চট করে ক্যালকুলেট করে বলো, হোয়াট ইজ দিস ভ্যালু? আচ্ছা, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ পরীক্ষায়। এই ধরনের প্রশ্ন যদি চট করে না করে ফেলতে পারো, তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে, এগুলো হচ্ছে অনেকগুলো অপশন থাকে, তুমি চট করে একটা দেখলে তোমার এটা এসছে, যেমন ওর 64 এসছিল, দেখে মনে হলো এটা ঠিক আছে, কিন্তু দেখো 64 ইজ নট দ্য অ্যান্সার। তো এইটারও চট করে বলো কত। দেখা যাক কত বললে। 51200। স্যার আমার আছে 12,800, এটা তো বেশি বাহ, হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আসছে কত? 12,800। 12,800। আচ্ছা, প্রথমে বললে 51200। আচ্ছা, আর বাকিদের স্যার এটা কাছে? সংখ্যাটার থেকে বেশি হয়ে যাচ্ছে, 48 হয়ে যাবে। হ্যাঁ, সংখ্যাটার থেকে বেশি হয়ে গেছে, তো হতে পারে না। আচ্ছা, দেখি চ্যাট বক্সে লিখছো। আচ্ছা, 12800 এসছে একজনের। 64 ইন্টু 60, উত্তরটা বলো। ইকুয়াল টু রেখে দিলে কি করে হবে? মানে ক্যালকুলেটর ইউজ করো না, এটা এমনি করো। তো এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তুমি কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক করে আসো, আসার পর দেখলে যে সব হলে বসে মনে হয় আমি সব ঠিক করেছি, কিন্তু যখন তুমি ক্লাস থেকে বেরোলে, আচ্ছা আবার একটা নতুন উত্তর এসছে দেখছি 3840, একটা নতুন উত্তর লেখা যাক 3840। তো এখান থেকে অ্যাটলিস্ট প্রথমটা তো ভুল গেছে, বোঝাই যাচ্ছে, কারণ ওটা নাম্বারের থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, লাস্ট দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা চেক করে নিতে হবে।
আচ্ছা, এটা কত এসছে? 2560। বা এটা একটা নতুন উত্তর। 2560। কতজন আছি আমরা? 18 জনের মধ্যে অলরেডি 4 রকম উত্তর এসে গেছে। গুড। তো সবাই ভুল হতে পারো, কিন্তু অ্যাটলিস্ট একটা ভুল তো দেখাই যাচ্ছে। আচ্ছা, সবাই সবাই বের করো, মানে এই ক্যালকুলেশনস গুলো খুব ইম্পর্টেন্ট। বের করে চ্যাট বক্সে দাও। এইগুলো হচ্ছে কারণ কেন কম্পিটিটিভ পরীক্ষায় খারাপ হয়। তো পরীক্ষা দিয়ে মনে হয় বা পরীক্ষার হলে মনে হয় সব ঠিক আছে, হল থেকে বেরোলে 2-4টে ভুল বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে হলো, বাসে বসতে পেলে, বসার পর মনে হলো আরো এটাও গেল, বাড়ি গিয়ে বই খাতা খুললে দেখলে অর্ধেক চলে গেল, আর কি বেরোনোর পর দেখলে সবই চলে গেল। তো এইগুলো 12,800 আসছে। 12,800। আচ্ছা, আমি একটু চেক করে নিই। চেক করার আমার পক্ষে সহজ উপায় হচ্ছে, আমি এটার জন্য ইউজ করে দেবো অয়েলার 5 ফাংশন সেজ প্রোগ্রামিং এ। কত ছিল? আমার স্যার ওই 48,000। 48,000 ছিল না আমার? 12,800 স্যার আর 1 মিনিট দাঁড়ান না স্যার। হ্যাঁ স্যার 48। আচ্ছা, তুমি করো না। হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে দেখো, বাহ, ঠিক এসছে। তো কিন্তু এবার ভাবো কতক্ষণ সময় লাগলো। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কম্পিউটেশনাল স্পিড বাড়াতে হবে এবং সঠিকভাবে করতে হবে। এই প্রতীক দুবারই তোমার ভুল হলো কি? হ্যাঁ স্যার আমার দুবারই প্রথমবার ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু এগুলো হচ্ছে আমরা এই ক্লাসে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন বা ওই রিলেটেড কিছু ইস্যুস নিয়েও আলোচনা করব। এটা হচ্ছে সেই জন্য হাতে দেখিয়ে দেওয়ার জন্য দেখালাম যে দেখো, সহজ জিনিস সবাই জানি আমরা, কি করতে হবে সেটাও বোঝা গেল, কিন্তু সেটা করতে গিয়ে এক একজনের ডিফারেন্ট উত্তর আসছে, এবং সময়টাও দেখবে এক একজনের এক এক রকম, সঠিক হলেও হয়তো কারো বেশি সময় ধরে আসছে। তো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু সেটা পাওয়ার মতো অত সময় নাও পেতে পারো। তো এই ছোট ছোট ক্যালকুলেশন যেখানেই থাকবে, সেই ক্যালকুলেশনস গুলো কিন্তু হাতে করে করো, কারণ এটাও একটা প্র্যাকটিস সঠিকভাবে উত্তর বের করাটা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এটা করলাম। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটায় চলে যাব, যে প্রবলেম গুলো নিয়ে আমরা প্রথমেই ডিসকাস করার চেষ্টা করছিলাম, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বা ইউনিট প্লেস অফ, ধরো এইরকম একটা দেখতে নাম্বার 17 to the power 17 to the power 17, এর ইউনিট প্লেসে কি আছে সেটা কিভাবে বের করবে? স্যার এটা 7ই হবে আই থিঙ্ক। আচ্ছা, আই থিঙ্ক বললে তো হবে না, তোমাকে স্যার তো বলছি, একটা কারণটা হচ্ছে ওদের 7-এর পাওয়ার গুলো লাস্টে ডিজিট গুলো তো 7, তারপরে 9, তারপর 3 আর 1, এই 4টেই থাকতে পারে। হ্যাঁ, তো প্রতিটা মানে 4-এর মাল্টিপ্লাই এর বারবার চেঞ্জ হচ্ছে এটা, মানে 4n+1 যেহেতু আছে 17টা, তো লাস্টে 7ই হবে। হ্যাঁ স্যার 7ই আছে। মড 10 এ যদি চেক করি পাওয়ার গুলো, তাহলে 17 to the power 17টা কংগ্রুয়েন্ট টু 1 হয়ে যাচ্ছে। আর তাহলে 17 মানে টু দি পাওয়ার যেটা আছে আর কি, সেটা হচ্ছে 17 to the power 4k + 1 টাইপ। এবার 17 to the power 4টা তো 1 হয়ে যাবে, তার মানে শুধুমাত্র পড়ে থাকে 17টা। 17টা মড 10 এ 7। গুড। আচ্ছা, তার মানে এই এই কনগ্রুয়েন্স যে ব্যাপারটা, এটা গাউস করেছিল, এটা ইজ ভেরি পাওয়ারফুল টুল। এই নোটেশনটা সকলের জানা আছে? এই নোটেশনটা সকলেই জানো? এ কনগ্রুয়েন্ট টু বি হ্যাঁ স্যার। মডিউলো এন বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলোয় অবশ্যই করে এসছো। এটার মানে হচ্ছে এন ডিভাইডস এ মাইনাস বি। এই নোটেশনটা হচ্ছে এটা, বাট দিস ইজ ভেরি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? কারণ এই যদি হয়ে থাকে তাহলে এ টু দি পাওয়ার ধরো কে ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার কে মডিউলো এন, এটা হোল্ড করে। নট অনলি দ্যাট, ধরো সি আর ডি আরেকটা আছে, ধরো সি কনগ্রুয়েন্ট টু ডি মডিউলো এন, তাহলে এই দুটোর মধ্যে যদি তুমি গুণ করে দাও, তাহলেও তার মানে এসি ইজ কনগ্রুয়েন্ট টু বিডি মডিউলো এন, যোগ করলেও সেটা থাকে, বিয়োগ করলেও থাকে। সো
অল প্রপার্টিজ আর স্যাটিসফাইড। এই কারণে খুব সহজেই আমরা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারি। তো বুঝতেই পারছো, কেউ যদি পরীক্ষার হলে ভাবে 17 তার আবার 17 ক্যালকুলেট করে ইউনিট প্লেস বের করবে, সে হয়তো শেষ করবে খালি একটা প্রশ্ন, তাও হয়তো সঠিকভাবে নাও করে আসতে পারে। প্রচুর খাতা পাতা নিয়ে সে আলটিমেটলি ভুল উত্তর করে এলো। সো এই অঙ্কগুলো সেইভাবে করার কোনো দরকার নেই, আমরা অন্যভাবে করার চেষ্টা করি। আচ্ছা দেখো, 17, তার মানে ইউনিট প্লেস মানে বেসিক্যালি তোমাকে পুরো জিনিসটাকে দেখতে গেলে 10 দিয়ে ভাগ করব, 17 কে 10 দিয়ে ভাগ করব, হোয়াট এভার বি দ্য রিমাইন্ডার দ্যাট উইল বি মাই অ্যান্সার। সো আমরা বেসিক্যালি চেক করতে চাইছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 17 মডিউলো 10। এই ভ্যালুটা বের করা মানেই এর ইউনিট প্লেস চলে আসা। তাহলে আমি সেটা কিভাবে দেখবো? আচ্ছা প্রথমে দেখো, 17 কিছু কিছু নাম্বার মডিউলো 10-এ এমন থাকে যেটাকে স্কোয়ার কিউব যাই করো না কেন একটা পার্টিকুলার প্রপার্টি স্যাটিসফাইড হয়। আচ্ছা ফর এক্সাম্পল ধরো তুমি 1 আছে, তাহলে 1n সবসময় দেখো 1 থেকে যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। কারো শেষে যদি 1 চলে আসে এবং সেইটাকে তুমি যতবারই পাওয়ার করো না কেন, আলটিমেটলি সেটা কিন্তু মডিউলো 10, এটা মডিউলো 10 যদি করো সেটা কিন্তু 1ই থেকে যায়। ঠিক আছে, ধরো তোমার এখানে 91n আছে, n এর ভ্যালু ধরা যাক তুমি 4 করেছো, তাহলে 91 একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, খেয়াল করো এটার শেষে কিন্তু সবসময় 1 থেকেই যাবে। তো আমরা এমন কিছু ধরনের নাম্বারকে আনার চেষ্টা করব শেষে, যাকে পাওয়ার করলে সবসময় 1 বা ওই ধরনের জিনিস আসে। ফর এক্সাম্পল ধরো কারো শেষে 5 এসছে, কোনো একটা ধরো 105 আছে, 105 কিউব করছো, এটাকে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত আসবে বলো তো? রিমাইন্ডার, তার মানে 5কে তুমি যতই পাওয়ার করো, 5n যদি করো, সেটা কিন্তু সবসময় শেষে 5 থেকেই যাবে। তো এই নাম্বারের ইউনিট প্লেস যদি বের করতে দেয়, ইট ইজ সাফিসিয়েন্ট টু লুক এট দ্য লাস্ট ডিজিট অনলি। ঠিক আছে, এবং এই ধরনের নাম্বারের যতই পাওয়ার করো না কেন, সেটা আলটিমেটলি 5ই এসে যায়। আচ্ছা এবার একটু খেয়াল করো, যদি আমার কারো শেষে 9 আসে, ঠিক আছে, তাহলে কি কি আসতে পারে? 9কে যদি তুমি স্কোয়ার করো সেটা 1 হয় মডিউলো করলে, 9 স্কোয়ার করলে 81, তাহলে 1 আসে। আবার যদি এটাকে কিউব করো সেটা আবার 9 চলে আসে। তার মানে কোনো একটা নাম্বারকে যদি তুমি ধরো 9 পাও লাস্টে, তাহলে সেটাকে 4 বার যদি করো বা 2 বার যদি স্কোয়ার করো, ইভেন নাম্বার অফ স্কোয়ারস মানে ইভেন নাম্বার অফ পাওয়ার্স করতে থাকো, তাহলে দ্যাট বিকামস 1 ইন মডিউলো 10। সো এই ধরনের ট্রিক্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ দেয়। ফর এক্সাম্পল কারোর শেষে 6 আছে, 6 যদি থাকে, দেখো তাকে যদি স্কোয়ার করো সেটা হয় 36, তাকে যদি কিউব করো তাহলেও তার শেষে 6ই থেকে যায়। তো এই ধরনের নাম্বার গুলো আমরা শেষে আনার চেষ্টা করব, যাতে করে তাকে কিউব স্কোয়ার এন করলে সেটা আলটিমেটলি সেই একই নাম্বার দিতে থাকে। আচ্ছা এইখানে খেয়াল করো, আমার আছে অ্যাকচুয়ালি অঙ্কটা হচ্ছে 17 আচ্ছা প্রথমে 17 দেখা যাক। 17 কে, প্রথমে দেখো 17 ইজ কনগ্রুয়েন্ট টু 7 mod 10। ঠিক আছে, আচ্ছা আমার উদ্দেশ্য লাস্টে 1 আনতে পারলে খুব ভালো, বা ওই 6 5 এই ধরনের জিনিস, বা 0 আনতে পারলে খুব ভালো। 7কে যদি তুমি একটু আগে দেখলাম, 7কে স্কোয়ার করলে 9, আবার যদি তাকে স্কোয়ার করি তাহলে সেটা 1 হয়ে যায়। তাহলে 17 ইকুয়াল টু 7 মডিউলো 10। 7 আমরা জানি 7কে 49 কে আবার যদি স্কোয়ার করো লাস্টে 1 এসে যায়। ঠিক আছে, তাহলে 17 ইজ নাথিং বাট 1 মডিউলো 10। তাহলে তোমার 4 চলে এলো, কিন্তু তোমাকে যেতে হবে 17 করার জন্য। তাহলে তুমি এই রকম ভাবে ভাবতেই পারো যে 4k মানে 17 16 অব্দি স্যার 1 হবে, তারপরটা স্যার 7 চলে 16 আসবে। অব্দি যেতে পারবে।
তাহলে 17, তার মানে একটা 4k এর ফর্মে যদি চলে যাও তাহলেই তোমার কিন্তু অনেক দূর চলে গেলে, বা 17 to the power 16 is congruent to 1 modulo 10। দেখো কত দূর অবধি চলে গেলে। তাহলে এরপর যদি তুমি আবার একটা 17 করো, 17 to the power 17 is congruent to 7 mod 10, কারণ এটাকে আরেকবার 17 দিয়ে গুণ করতে হবে, তাহলে বাঁদিকটা 17 হয়ে যাবে, তাহলে এটাও 17 দিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে গেল 7 mod 10 হলো। তাহলে দেখো 17 to the power 17 হয়ে গেছে 7 mod 10, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে 17 to the power 17 সেই উত্তরটা কিন্তু এখনো আমি পেলাম না। তাহলে সেইটাকে কিভাবে করব, সেটাই হচ্ছে প্রশ্ন। এবার ভাবো, এটা আমি তোমাদের খানিকটা হিন্টস দিলাম, এটা প্রতীক খানিকটা বলেছে, আমি এই মুহূর্তে অঙ্কটা করছি না, কিন্তু খানিকটা হিন্টস দিলাম যে কিভাবে ওঠে। এইখানে দেখবে 4টা কাজে লাগবে, আমি কিন্তু সেইভাবে 4টাকে কাজে লাগাইনি, আমি জাস্ট 17 to the power 17টাকে ক্যালকুলেট